আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? সবাইকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানান ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা জাস্ট আমাকে একটি কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার না? আচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, শতকরা চ্যাপ্টারের শীটে যত গাণিতিক সমস্যা আছে আমরা সবগুলো সমাধান করছি। হ্যাঁ, আচ্ছা শুরু করি। শতকরা চ্যাপ্টারে যত সমস্যা ছিল 184টা না 86টা যেন, আমরা সবগুলো সমস্যার সমাধান করছি এবং ওখানে আরো 15টা বা 16টা এক্সট্রা গাণিতিক সমস্যা সমাধান করাইছি। আজকে আমরা এক্সট্রা 17টা গাণিতিক সমস্যা সমাধান করে এই শতকরা চ্যাপ্টারটা শেষ করব। আপনাদেরকে একটা কথা বলি, পাটিগণিতের সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, তার মধ্যে যে চ্যাপ্টারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগামীকাল থেকে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার উপর ক্লাস নিব, ঠিক আছে? সুতরাং আপনারা আগামীকালের ক্লাসগুলো মিস করেন না প্লিজ। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা মানে মুনাফা থেকে সাধারণত একটা প্রশ্ন পরীক্ষাতে থাকে। আচ্ছা, আমরা গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। দেখেন, আচ্ছা দেখেন, এই প্রথমে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। কি বলছে দেখেন, চিনির মূল্য 20% কমে গেল। জি আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। ক্লাস তো চালাতে হবে, ক্লাস তো বন্ধ রেখে আর কতদিন, বেশি তো বন্ধ রাখাও যাবে না, কোর্স তো শেষ করতে হবে, তাই না? দেখেন, পড়া শুরু করি। চিনির মূল্য 20% কমে গেল, মানে আমি আবার বলছি এক্সট্রা যে প্রবলেমগুলো এইগুলোর কনসেপ্ট কিন্তু আমি আগেই পড়াই দিছি, বাট এই টাইপের একটু ঘুরাই দিছে, একটু ক্লু চেঞ্জ করে দিছে, এই ধরনের প্রশ্নগুলো আমি সলভ করাবো, ঠিক আছে? এগুলা কিন্তু কনসেপ্ট কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে করে ফেলছি, সুতরাং এখানে ওগুলা বোঝানোর কিছু নেই, আমি জাস্ট সমস্যাগুলো সমাধান করে দিব। চিনির মূল্য 20% কমে গেল, একটি পরিবার চিনি ব্যবহার এমন ভাবে বাড়ালো। দেখেন, চিনির মূল্য 20% কমে গেছে, চিনির মূল্য কমে গেছে, যেহেতু মূল্য কমে গেছে তাহলে কি কোন পরিবারে অবশ্যই চিনি বেশি কিনবে, চিনি বেশি খাবে, তাই না? আচ্ছা, চিনির ব্যবহার এমন ভাবে বাড়ালো যে চিনি বাবদ খরচ 10% বৃদ্ধি পেল। দেখেন, আগের অঙ্কগুলোতে প্রথম দিনে আমরা কি করছিলাম মনে আছে? প্রথম দিকে যে চিনির ব্যবহার এমন ভাবে বাড়ালো যেন চিনি বাবদ কোনো খরচ বৃদ্ধি না হয়, মনে আছে? কিন্তু এখানে কি বলছে? চিনির ব্যবহার এমন ভাবে বাড়ালো যেন চিনি বাবদ 10% খরচ বৃদ্ধি পেল। আচ্ছা, ওই পরিবার চিনির ব্যবহার শতকরা কত বৃদ্ধি করেছিল? তার মানে কি চাইছে বলেন তো? চাইছে ওই পরিবার চিনির ব্যবহার শতকরা কত বাড়াইছিল। আচ্ছা, তাহলে এই টাইপের কোশ্চেনে আমরা ওই যে বিফোর আফটার মেথড দিয়ে করছিলাম। তাহলে বিফোর মানে কি বলেন তো? দাম পরিবর্তনের পূর্বে। ধরে নিচ্ছি যে ওই পরিবার 100 কেজি চিনি কিনতো আর প্রতি কেজি চিনির দাম 100 টাকা, তাহলে চিনি বাবদ খরচ কত ছিল? চিনি বাবদ খরচ ছিল হচ্ছে 10,000 টাকা, মনে আছে? চিনি বাবদ ওই পরিবারের খরচ হচ্ছে 10,000 টাকা। এদিকে তাকান, 100 কেজি চিনি কিনতো, প্রতি কেজি চিনির দাম 1,000 টাকা, তাহলে চিনি বাবদ খরচ হচ্ছে 100 গুণ 100 10,000। এগুলা কিন্তু আমরা আগেই পড়াইছি, সুতরাং এগুলো আমি আর কিছু বুঝাচ্ছি না, কারণ প্রথম দিকে কিন্তু এগুলো বুঝাইছি। আচ্ছা, এখন আফটার মানে কি? দাম পরিবর্তনের পরে। সবাই একটু তাকাবেন। এখন ঘটনা কি জানেন? ঘটনা হচ্ছে চিনি বাবদ চিনির ব্যবহার এমন ভাবে বাড়ালো, তার মানে চিনির ব্যবহার বাড়াইছে। আগে কিন্তু 100 কেজি চিনি, এখন চিনির দাম 20% কমে গেছে, তাহলে আগে 1 কেজি চিনির দাম 100 টাকা ছিল, এখন 1 কেজি চিনির দাম 20% কমে গেছে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে এদিকে তাকান 1 কেজি চিনির দাম হচ্ছে এখন 80 টাকা। এখন বলেন, চিনি আগে ব্যবহার করতে 100 কেজি, এখন নিশ্চয়ই বেশি ব্যবহার করবে। কত বেশি ব্যবহার করবে এটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নিব যে এখন তারা X% চিনি বেশি কিনবে। এদিকে তাকান, X কেজি চিনি বেশি কিনবে,
কারণ চিনির ব্যবহার বাড়াবে, কতটুক বাড়াবে জানি না, ওইটাই তো বের করতে বলছে। তাহলে আগে চিনি কিনতে 100 কেজি, এখন চিনি কিনবে x কেজি বেশি, তাহলে চিনি কিনবে 100 প্লাস x কেজি। তাহলে এখন চিনি কিনবে 100 প্লাস x কেজি। তাহলে 1 কেজি চিনির দাম 80 টাকা, চিনি কিনতেছে 100 প্লাস x কেজি। তাহলে চিনি বাবদ খরচ কত? 1 কেজির দামকে চিনি যত কেজি তত দিয়ে গুণ করলে এটা কি চিনি বাবদ খরচ না? ইয়েস। আর অঙ্কে বলে দিছে যে চিনি বাবদ খরচ, দেখেন বলছে চিনি বাবদ খরচ 10% বৃদ্ধি পেল। তাহলে আগে চিনি বাবদ খরচ ছিল 10,000, এখন কিন্তু ভাইয়া 10,000 খরচ হবে না, এখন 10% বৃদ্ধি পাবে খরচ। মানে কার 10%? আগে যে 10,000 টাকা খরচ হতো না, এই 10,000 টাকার 10% বৃদ্ধি পাবে। তাহলে বর্তমান খরচ কত? বর্তমান খরচ আগে যে 10,000 টাকা খরচ হতো এটা তো হচ্ছেই, আরো এর 10%, 10,000-এর 10% হলে 1,000 টাকা। তাহলে বর্তমান খরচ হচ্ছে আগের 10,000 আর 10% খরচ বৃদ্ধি পাইছে, এই 10,000-এর 10% মানে 1,000। তাহলে বর্তমান খরচ হলো 11,000, তাই এইটা ইকুয়াল টু দিবে 11,000। এই লাইনটা বুঝছেন কিনা বলেন? যারা প্রথম ক্লাসগুলো করছেন তাদের বোঝার কথা, যারা প্রথম ক্লাসগুলো করছেন তাদের বোঝার কথা। হ্যাঁ, দেখেন আগে 1 কেজি চিনির দাম ছিল 100 টাকা, এখন 20% কমে গেছে, তাহলে 1 কেজি চিনির দাম 100 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 80 টাকা। এখন চিনির ব্যবহার বাড়াইছে, মানে চিনি এখন বেশি কেনে। আগে কিন্তু 100 কেজি, এখন কত কেজি বেশি কেনে আমরা জানি না, ওইটাই বের করতে হবে যে কতটুকু ব্যবহার বাড়াবে, চিনির ব্যবহার কতটুকু বাড়াবে। তাহলে আমরা ধরে নিচ্ছি চিনি এখন x কেজি বেশি কিনবে। তাহলে আগে কিন্তু 100 কেজি, এখন কিনবে 100 প্লাস x কেজি। তাহলে 1 কেজি চিনির দাম 80 টাকা, আর চিনি কিনছে এত কেজি। তাহলে 1 কেজির দামকে চিনি কত কেজি তাই দিয়ে গুণ করলে চিনি বাবদ মোট খরচ বের হবে। তার মানে চিনি বাবদ মোট খরচ কত টাকা পরে, দাম পরিবর্তনের পরে এই যে 10% চিনি বাবদ খরচ বৃদ্ধি পাইছে। তার মানে আগে ছিল খরচ 10,000, এখন 10% বাড়বে। কার 10%? আগের খরচের 10%। আগের খরচ 10,000 আর 10,000-এর 10% হলো 1,000। দরকার আলাদা করে বের করে নেবেন। 10,000-এর 10% মানে 10,000 ইন্টু 10% মানে 10/100। এই শূন্য শূন্য ক্যান্সেল, এটা ক্যান্সেল, এই যে 1,000 টাকা। তার মানে বর্তমান খরচ আগের 10,000 আর বাড়ছে 1,000, মোট 11,000 টাকা। ক্লিয়ার? বুঝছেন? তাহলে এটা ইজ ইকুয়াল টু এত। এইখান থেকে ক্যালকুলেশন করে ওই যে চিনি বাবদ ব্যবহার, চিনির ব্যবহার শতকরা কত বাড়াইছিল সেই এক্স এর মানটা বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এই 80 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে কি 100 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 11,000 ডিভাইডেড বাই এই যে 80, ওই পাশে যে ভাগ হবে। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। দেখেন 4 দিয়ে কাটেন, 4 দিয়ে, 4 দুগুণী 8, 4 দুগুণী 8, ঠিক আছে। এখানে 11-এর মধ্যে 4, 4 দুগুণী 8 থাকলো 3, 3 এর পরে শূন্য 30, 30 কে 4 দিয়ে ভাগ করলে 4 সাথে 28, 4 সাথে 28 থাকলো 2, 2 এর পরে শূন্য মানে 20, 4 দিয়ে ভাগ করলে 4 পাশে 20, 275। তার মানে 100 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 275 ডিভাইডেড বাই 2। আমরা যেহেতু এক্স এর মান বের করবো, তাহলে 100 ওই পাশে নিয়ে যান, তাইলে এক্স এই পাশে থাকবে, ওই পাশে আছে 275 ডিভাইডেড বাই 2, আর এই 100 ওই পাশে যে বিয়োগ হবে মাইনাস 100। ওকে, তাহলে 2, তাহলে 275 মাইনাস 200, তাহলে 75 ডিভাইডেড বাই 2। তার মানে এক্স এর মান হচ্ছে 75 ডিভাইডেড বাই 2, আর 75 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 37.5%। তার মানে উত্তর হচ্ছে 37.5%, মানে চিনির ব্যবহার 37.5% বৃদ্ধি করেছিল। ক্লিয়ার কিনা বলেন প্লিজ কাইন্ডলি। যারা ক্লাস করছেন, ওই প্রথম ক্লাসগুলো করছেন তাদের কথা বলছি, যারা হঠাৎ করে আজকে যুক্ত হয়েছেন তাদের এটা বোঝার না বুঝতে পারলে সমস্যা নাই, কারণ প্রথম ক্লাসগুলো দেখলে পরে এই অঙ্কগুলো তো করাইছিলাম, দেখেন বোঝেন কিনা প্লিজ কাইন্ডলি রেসপন্স করবেন। অঙ্কে বলছে চিনির মূল্য 20% কমে গেছে। তাহলে চিনির মূল্য 20% কমে গেছে, একটা পরিবার চিনির ব্যবহার বাড়াই দিছে, এমন ভাবে বাড়াইছে যে চিনির খরচ আবার 10% বেড়ে গেছে। তাইলে আমরা এগুলা কি করছিলাম যে দাম পরিবর্তনের পূর্বে চিনি কিন্তু প্রতি কেজি 100 টাকা করে, আর 100 কেজি চিনি কিন্তু, তাহলে টোটাল কস্ট 100 গুণ 100 10,000। এখন 20% দাম কমে গেছে, 20% দাম কমে গেছে, তাহলে আগে কিন্তু প্রতি কেজি 100 টাকা করে, এখন 20% কমে গেছে, তাহলে এখন 1 কেজি চিনির দাম 100 মাইনাস 20 80 টাকা। আগে কিন্তু 100 কেজি চিনি, এখন চিনির ব্যবহার বাড়াইছে, কতটুকু বাড়াইছে আমরা জানি না, এটাই বের করতে হবে যে শতকরা কত বাড়াইছে। আমরা ধরে নিচ্ছি যে চিনির ব্যবহার বাড়াইছে 6 কেজি, তাহলে বর্তমান চিনি কেজি আগের 100 আর এখন বাড়ছে x কেজি, 100 প্লাস x কেজি। তাহলে 1 কেজি চিনির দাম 80 টাকা, আর চিনি কিনছে এত কেজি, তাহলে মোট খরচ কত? 80 গুণ এটা। আর অঙ্কে বলছে মোট খরচ 10% বেড়ে যাবে, মানে আগে যে 10,000 টাকা খরচ হতো এর 10% বৃদ্ধি পাবে। তাহলে 10,000-এর 10% মানে 1,000, তাহলে বর্তমান খরচ 10% বাড়বে, মানে আগের 10,000 খরচ হতো সেটা তো হবেই, আরো 1,000 বেশি, মানে বর্তমান খরচ 11,000। তাই এই বর্তমান খরচ ইজ ইকুয়াল টু 11,000। এখান থেকে এক্স এর মান বের করতে হবে, আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা আমি আপনাদের একটু বলে নেই, আমি আগামীকাল হচ্ছে বিকাল 3টা, হ্যাঁ বিকাল 3টা, আর হচ্ছে রাত
10টা, এই দুইটা সময় ক্লাস নেব সরল মুনাফা। যদিও 2 ক্লাসে শেষ হবে না, সরল মুনাফার উপর 4টা ক্লাস লাগবে মিনিমাম, 4টা থেকে 5টা। এই সরল মুনাফার উপর আমি এই 2টা ক্লাস নিব কালকে, খুবই গুরুত্বপূর্ণ। আবার বলছি সরল মুনাফা থেকে প্রশ্ন আসবেই, মাস্ট, সাধারণত আসেই। হ্যাঁ, ইনকেস মানে বাই চান্স নাও আসতে পারে, বাট আসার সম্ভাবনা 99%। তো কালকে বিকাল 3টা এবং রাত 10টা 2টা ক্লাসে আপনারা দেখবেন আশা করছি, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। এবার নেক্সট কোশ্চেন দেখেন, নেক্সট কোশ্চেনে কি বলছে। নেক্সট কোশ্চেনে বলছে তেলের মূল্য 20% হ্রাস পায় এক পরিবার, তেলের ব্যবহার 20% বৃদ্ধি পায়। এক পরিবারে তেলের ব্যবহার 20% বৃদ্ধি পায়। নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? আচ্ছা, নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত, তাহলে এটা আমরা বিফোর আফটার মেথড দিয়ে করব। বিফোর মানে কি বলেন তো? দাম পরিবর্তনের পূর্বে। তো একই জিনিস, দাম পরিবর্তনের পূর্বে টোটাল কস্ট মানে মোট খরচ। আচ্ছা, আমরা কি বলছিলাম যে ওই পরিবার তাহলে কি তেলের মূল্য 20% হ্রাস পাইছে, তাহলে ওই পরিবার তেল কেনে হলো 100 লিটার আর প্রতি লিটারের দাম হলো 100 টাকা, তাহলে টোটাল কস্ট কত? 10,000 টাকা। ব্যাস, এটা হলো দাম পরিবর্তনের পূর্বে টোটাল কস্ট 10,000। এখন দাম পরিবর্তনের পরে আফটার মানে দাম পরিবর্তনের পরে। আচ্ছা, দাম পরিবর্তনের পরে কি হয়েছে? তেলের মূল্য 20% হ্রাস পাইছে, তাহলে আগে 1 কেজি তেলের দাম ছিল 100 টাকা, এখন 1 কেজি তেলের দাম 80 টাকা। 20% হ্রাস পাইছে। এক পরিবার তেলের ব্যবহার 20% বৃদ্ধি করছে, তার মানে তেলের ব্যবহার বাড়াইছে। আগে কিন্তু 100 কেজি তেল, এখন নিশ্চয়ই 20 কেজি বেশি কিনবে, তাহলে এখন কিনবে 100 কেজি আর 20 কেজি যোগ করলে 120 কেজি। তাইলে এটা হলো টোটাল কস্ট। হ্যাঁ, তেলের মূল্য 20% কমে গেছে, তাহলে এখন আগে 1 কেজির দাম 100 টাকা, এখন 1 কেজির দাম 80 টাকা। তেলের ব্যবহার 20% বাড়াইছে, তার মানে আগে কিন্তু 100 কেজি, এখন কিনে 100 + 20 120 কেজি। তাহলে মোট খরচ কত? 1 কেজির দামকে চিনি যত কেজি তত দিয়ে গুণ করলে এটা মোট খরচ না? 8 আর 12 গুণ করলে 8 12 96, আর এই একটা শূন্য মানে 2টা, 9,600 টাকা। তাহলে আগে খরচ ছিল 10,000, এখন খরচ 9,600। অঙ্কে চাইছে কি? নতুন খরচ মানে হচ্ছে দাম পরিবর্তনের পরের খরচ, এই যে 9,600, এটা হলো নতুন খরচ। ও পূর্বের খরচ মানে এই খরচ, এদের অনুপাত চাইছে। তবে নতুন খরচ এবং পূর্বের খরচের অনুপাত। আচ্ছা, তাহলে নতুন খরচ ইসটু পূর্বের খরচ। এখন অনুপাত মানে কি? অনুপাত মানে ভাগ। তবে নতুন খরচ ইসটু পূর্বের খরচ, তবে নতুন খরচকে পূর্বের খরচ দিয়ে ভাগ করতে হবে। তার মানে নতুন খরচ এই যে 9,600 টাকা আর পূর্বের খরচ 10,000, এটা ভাগ করলে এই দুইটা শূন্য ক্যান্সেল। দেখেন 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে 4 25 100 আর 4 24 96, তার মানে 24:25। তাহলে উত্তর হচ্ছে 24:25। তাহলে নতুন খরচ এবং পূর্বের খরচের অনুপাত হচ্ছে 24:25। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি বুঝছেন? এই জায়গাটা বুঝছেন? ক্লিয়ার হয়েছে কি বলেন তো? নতুন খরচ এবং পূর্বের খরচের অনুপাত চাইছে, একেবারেই সিম্পল। আর যারা ভালো বোঝে তারা এগুলো কিছুই করবে না। তারা কি করবে জানেন? এদিকে তাকান, এদিকে। তারা একবারে অনুপাত করবে। পূর্বের খরচ তো সে জানেই যে 100 × 100। দেখেন, পূর্বের খরচ 100 × 100। আর নতুন খরচ কত? আগে 1 কেজি তেলের দাম ছিল 100 টাকা, এখন 20% কমে গেছে, তাহলে 1 কেজি তেলের দাম এখন 80 টাকা। আগে কিন্তু 100 কেজি, এখন 20% বৃদ্ধি পাইছে ব্যবহার, তাহলে এখন কিন্তু 120 কেজি। তাহলে 1 কেজির দাম 80 আর কিনবে 120 কেজি। তাহলে এটা হলো বর্তমান খরচ আর এটা হচ্ছে পূর্বের খরচ। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। এইবার দেখেন 4 দিয়ে কাটেন, 4 দুগুণী 8, 4 25 100। তাহলে উপরে হলো 12 দুগুণী 24 আর নিচে হলো 25, তাহলে 24:25। যারা ভালো বোঝে তারা তো ওই মানে বিফোর আফটারের ওইগুলা বেরই করবে না, ওইগুলা বের করার আগে উত্তর দিয়ে দিবে। কথা কি বুঝতে পারছেন? এই যে লাইনই শেষ, এগুলো করবেই না, বা এগুলো বোঝার জন্য, তাই না? আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা অঙ্ক করতে দেই, করেন তো দেখি। এটা করেন। একটি আয়তক্ষেত্রের, এটা এক্সট্রা অঙ্ক, হ্যাঁ, এটা আমার শীটেও নাই, এক্সট্রা হিসেবেও নাই, আমি দিলাম, জাস্ট আমি বানাই দিচ্ছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল। দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল এবং প্রস্থ 10% হ্রাস পেল। প্রস্থ 10% হ্রাস পেল। নতুন ক্ষেত্রফল
নতুন ক্ষেত্রফল ও পুরাতন ক্ষেত্রফলের অনুপাত কত? করেন, কত হবে বলেন তো? ক্ষেত্রফলের অনুপাত কত? নতুন ক্ষেত্রফল ও পুরাতন ক্ষেত্রফলের অনুপাত কত? ওয়ালাইকুম আসসালাম। করেন তো এটা। আচ্ছা, উত্তর দিচ্ছেন সাবিনা আক্তার, হান্নান ভাইয়া, হাবিবা আক্তার, রমেশ সরকার, আবুজ, পল্লব বিশ্বাস, অর্পিতা ইসলাম পরি। 27:25, তাই না? 27:25। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন যে এগুলা কি করেছিলাম? বিফোর আফটার মেথড, তাই না? মানে তোমরা কি বলছিলাম যে দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে ক্ষেত্রফল কত? 10,000। ক্ষেত্রফল 10,000। আর পরিবর্তনের পরে ক্ষেত্রফল, পরিবর্তনের পরে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তার মানে দৈর্ঘ্য আগে ছিল 100, এখন হবে 120। প্রস্থ কত? প্রস্থ 10% হ্রাস, আগে ছিল হচ্ছে 100, এখন 90 হবে, 10% হ্রাস। তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। 9-12 = 108, আর 2টা শূন্য, তার মানে বর্তমান ক্ষেত্রফল এটা, আগের ক্ষেত্রফল এটা। তাহলে অনুপাত চাইছে নতুন এবং পুরাতন ক্ষেত্রফলের অনুপাত। নতুন মানে এটা, পরিবর্তনের পরেরটা নতুন, আর এটা হচ্ছে পুরাতন। তাহলে নতুন এবং পুরাতন ক্ষেত্রফলের অনুপাত, অনুপাত মানে ভাগ, তাহলে এই ক্ষেত্রফলকে ওই ক্ষেত্রফল দিয়ে ভাগ, তাহলে 10,800 / 10,000। এই 2টা শূন্য, এই 2টা শূন্য ক্যান্সেল। প্রথমে যদি আপনি 2 দিয়ে সরাসরি 4 দিয়ে না কাটতে পারেন, আগে 2 দিয়ে কাটেন। 50 দুগুণী 100, 54 দুগুণী হচ্ছে 108। এবার আবার 2 দিয়ে কাটেন। 25 দুগুণী 50, 27 দুগুণী 54, তার মানে উপরে 27, নিচে 25, তার মানে 27:25। খুবই সিম্পল। আর যারা ভালো বোঝে তারা কি করবে? তারা এই বিফোর আফটার মেথড দিয়ে ক্ষেত্রফল না বের করে সে বুঝে গেছে যে অনুপাত চাইছে নতুন ক্ষেত্রফল আর পুরাতন ক্ষেত্রফলের অনুপাত, তার মানে পুরাতন ক্ষেত্রফল নিচে থাকবে। তো পুরাতন ক্ষেত্রফল তো 100 × 100, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 100, প্রস্থ 100। আর নতুন ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য 100 সাথে 20 যোগ হয়ে 120, প্রস্থ 10% হ্রাস, তার মানে 100 থেকে 10 বিয়োগ হয়ে 90। তাহলে বর্তমান ক্ষেত্রফল এটা। এবার এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এটা দিয়ে এই শূন্য ক্যান্সেল। দেখেন 3 4 12, 4 25 100, তাহলে উপর হচ্ছে 3 আর 9 গুণ হয়ে 3 9 27, আর নিচে হচ্ছে 25, 27:25। ক্লিয়ার বিষয়টা? 27:25। আচ্ছা, এইভাবে করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন কি বলছে। এটা করেন তো আপনারা, এটা করেন তো, কি অবস্থা? এটা করেন, আপনারা করেন। উত্তর কত পার্সেন্ট এটা? এটার উত্তর কত পার্সেন্ট? কি অবস্থা? এত সময় তো লাগার কথা না। হ্যাঁ, এত সময় তো লাগার কথা না। আচ্ছা, কি বলছে দেখেন। একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো এবং প্রস্থ এমন ভাবে বৃদ্ধি করা হলো যেন ক্ষেত্রফল 20% বৃদ্ধি পায়। আচ্ছা, প্রস্থ শতকরা কত বৃদ্ধি করা হয়েছিল? এটা তো অনুপাত চাইনি, অনুপাত তো চাইনি। আচ্ছা, যাই হোক,
দেখেন একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো। আচ্ছা একটি বর্গ তো না, একটি আয়তক্ষেত্রের, হ্যাঁ এটা আয়তক্ষেত্র লেখেন, এটা আয়তক্ষেত্র লেখেন, বর্গক্ষেত্র না, এটা লেখেন আয়তক্ষেত্র, এটা লেখেন আয়তক্ষেত্র, এখানে বর্গক্ষেত্র না লিখে লেখেন আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র লেখেন, হ্যাঁ আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো এবং প্রস্থ এমন ভাবে বৃদ্ধি করা হলো যেন, আচ্ছা আমি কি চাইছি আপনারা কি উত্তর দিচ্ছেন আমি জানি না, এমন ভাবে বৃদ্ধি করা হলো যেন যেন ক্ষেত্রফল 20% বৃদ্ধি পায়, প্রস্থ শতকরা কত বৃদ্ধি করা হয়েছিল। তাহলে দেখেন এটা বিফোর, আচ্ছা এরিয়া, আগে এরিয়া কত ছিল বলেন, দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, তার মানে এরিয়া আগে ছিল 10,000, ঠিক আছে। এখন বলেন এখন এরিয়া কত, পরিবর্তনের পরে দৈর্ঘ্য প্রস্থ পরিবর্তনের পরে এরিয়া কত, অঙ্কে বলছে দৈর্ঘ্য 20% হ্রাস, তার মানে দৈর্ঘ্য আগে ছিল 100 থেকে 20% হ্রাস করা হলে 80 হবে। প্রস্থ এমন ভাবে বৃদ্ধি করা হলো, মানে প্রস্থ বাড়াইছে, কতটুক বাড়াইছে সেটা বলেনি, প্রস্থ এমন ভাবে বাড়ানো হলো যেন ক্ষেত্রফল 20% বৃদ্ধি পায়, বলছে প্রস্থ শতকরা কতটুকু বৃদ্ধি করা হয়েছিল, মানে প্রস্থ কতটুকু বাড়াইছে এটাই বের করতে বলছে। তাহলে প্রস্থ বাড়াইছে, কতটুকু বাড়াইছে বলা নাই, আমরা ধরে নিব x% বাড়াইছে, তাহলে আগে প্রস্থ ছিল 100, তাহলে বর্তমান প্রস্থ কি হবে, 100 এর সাথে x যোগ হবে, তাহলে বর্তমান প্রস্থ হচ্ছে 100 প্লাস x, আর বর্তমান দৈর্ঘ্য 80, তাহলে ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই ক্ষেত্রফলটা কিন্তু ভাইয়া 10,000 এর সমান না, বলছে প্রস্থ এমন ভাবে বৃদ্ধি করা হলো যেন ক্ষেত্রফল 20% বৃদ্ধি পায়, তার মানে ক্ষেত্রফল আগে ছিল 10,000 আর নতুন ক্ষেত্রফল 20% বৃদ্ধি পাবে, মানে এই 10,000 এর 20%, 10,000 এর 20% হলো 2,000, 2,000 বাড়বে, তার মানে বর্তমান ক্ষেত্রফল হবে আগের 10,000 আর এই যে 20% ক্ষেত্রফল বৃদ্ধি, 20% মানে 2,000, তার মানে বর্তমান ক্ষেত্রফল হবে 12,000। ইয়েস, এইটা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? এই সিম্পল জিনিসটা কিন্তু পারা উচিত ছিল, যদি অঙ্ক আমি যেভাবে করাইছি আগে এইগুলা এই টাইপের গুলা, তাহলে এগুলা একটু ঘুরাই ফিরাই দিলে পারা উচিত না? উচিত। বর্তমান ক্ষেত্রফল 20% বাড়ছে, তার মানে আগে ক্ষেত্রফল 10,000 ছিল, এখন 10,000 হবে না, 20% বৃদ্ধি পাবে। যদি অঙ্কে বলতে যায় প্রস্থ এমন ভাবে বৃদ্ধি করা হলো যেন ক্ষেত্রফলের পরিবর্তন হলো না, তাইলে আগে 10,000 ছিল এখনো 10,000 হতো, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে, তাহলে এই 80 কে ওই পাশে নিয়ে যান। অঙ্ক বুঝছেন কি? তার মানে বর্তমান ক্ষেত্রফল 20% বাড়বে, তাহলে 1000 10,000 এর 20% হলো 2,000, তাহলে বর্তমান ক্ষেত্রফল হবে আগের 10,000 আর বৃদ্ধি 2,000, মোট 12,000। ওকে, তাহলে 100 প্লাস এক্স রেখে দিলাম, এই 80 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তার মানে এই 12,000 কে 80 দিয়ে ভাগ, এই শূন্য এই শূন্য ক্যান্সেল। দেখেন 8 দিয়ে সরাসরি কাটা যায়, যদি সমস্যা হয় আগে 4 দিয়ে কাটেন, 4 দিয়ে কাটেন, 4 দুগুণী 8, এই 12 কে 3 বার যায়, আর এই যে 3টা শূন্য মানে 3,000, আর 2 দিয়ে 3,000 কে কাটলে তাহলে এই পাশে আসলে 100 প্লাস এক্স, আর 2 দিয়ে 3,000 কে কাটলে তাহলে 3,000 তো না 12,000, 1,500, 4টা শূন্য দিয়ে দিচ্ছি তো, 3টা শূন্য হবে, 12,000 মানে 12 লিখে 3টা শূন্য, তাহলে এটা হচ্ছে 12,000 ডিভাইডেড বাই 80, এই শূন্য দিয়ে এটা ক্যান্সেল, 4 দিয়ে কাটেন, 4 দুগুণী 8, 3 4 12, আর 2টা শূন্য, এই 2 দিয়ে 300 কে কাটলে 150, এই 100 পাশে বিয়োগ হলে x ইজ ইকুয়াল টু 150 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 50, তার মানে x এর মান 50, তার মানে 50% বৃদ্ধি করা হয়েছিল। ক্লিয়ার বিষয়টা? জি ঠিক আছে, আপনারা বুঝছেন তো ব্যাপারটা, তো বুঝছেন, ক্লিয়ার হওয়ার কথা। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এই টাইপের প্রশ্ন আসলে ওই দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, প্রস্থ 20% কমানো হলো, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হলো, এই অঙ্ক সবাই পারে এখন, এই অঙ্ক এখন সবাই পারে। এই যে ঘুরাই ফিরাই এরকম দিলে পারে, ব্যাস পরীক্ষা হলে যায় বসে থাকবে যে কি রে এরকম অঙ্ক তো করি নাই। হ্যাঁ, এগুলো করতে হবে এখন। হ্যাঁ, নেক্সট আগায় রাখতে হবে নিজেকে সবার থেকে। এটা করেন সবাই, এটা করে ফেলেন তো।
এটার উত্তর কত বলেন তো? কি অবস্থা? না, নেটওয়ার্ক প্রবলেম নাই, নেটওয়ার্ক ঠিক আছে। আচ্ছা, আন্নান ভাইয়া বলছেন 56%, রাজিয়া সরকার 56% বলছেন। অন্যদের কি অবস্থা? হাবিব আক্তার 56%, সাদিক রহমান 56%, সাবিনা আক্তার 56%। আচ্ছা, আমি অর্পিতা ইসলাম পড়ি 56%। দেখেন, আমি সলভ করে দিচ্ছি। একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 30% ও 20% বাড়ানো হলো, মানে দৈর্ঘ্য 20%, দৈর্ঘ্য 30% বাড়াইছে, প্রস্থ 30% বাড়াইছে। নতুন তৈরি আয়তক্ষেত্রটির আচ্ছা দেখেন, আগে ছিল বর্গক্ষেত্র, কিন্তু পরে বলছে নতুন তৈরি আয়তক্ষেত্র। পরে কেন আয়তক্ষেত্র বললো? কারণ বর্গক্ষেত্র তো 4 বাহু সমান, যেহেতু দৈর্ঘ্য বাড়াইছে 30% আর প্রস্থ বাড়াইছে 20%, তার মানে বাড়ানোর পরে আর সেটা বর্গক্ষেত্র নাই, সেটা আয়তক্ষেত্র হয়ে গেছে। কারণ একদিকে বেশি বাড়াইছে, একদিকে কম বাড়াইছে, তার মানে সেটা বর্গ থেকে আয়ত হয়ে গেছে। তাই বলছে নতুন তৈরি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল থেকে শতকরা কত বেশি। তার মানে সরাসরি বলছে না যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল, বলছে যে নতুন তৈরি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের শতকরা কত বেশি। তো শতকরা যত বেশি ততটুকুই তো ক্ষেত্রফল বাড়ছে। মানে এই অঙ্কটা হচ্ছে এরকম যে দৈর্ঘ্য 30% বাড়ানো হলো, প্রস্থ 20% বাড়ানো হলো, ক্ষেত্রফল শতকরা কত বাড়লো, একই কথা। ওকে, তাহলে বিফোর সবসময় আমরা কি বলছি? দৈর্ঘ্য 100 প্রস্থ 100 ধরে ক্ষেত্রফল বের করবো। তাহলে দৈর্ঘ্য 100 প্রস্থ 100, তাহলে এরিয়া কত? এরিয়া কত? 10,000। এই 10,000 এরিয়া আগে ছিল। এবার পরিবর্তনের পরে আফটার দেখেন দৈর্ঘ্য 30% বাড়ছে, তাহলে আগে দৈর্ঘ্য 100 ছিল, এখন 30% বাড়লে 100 সাথে 30 যোগ হয়ে বর্তমান দৈর্ঘ্য 130। প্রস্থ 20% বাড়ছে, তাহলে 100 সাথে এই 20% যোগ হয়ে বর্তমান প্রস্থ 120। তাহলে বর্তমান ক্ষেত্রফল কত? এটা গুণ করতে হবে এরিয়া। তাহলে বর্তমান ক্ষেত্রফল এটা। তাহলে এই দুইটা শূন্য বসে যাবে, আর 12 দিয়ে 13 কে গুণ, 12 দিয়ে 3 কে গুণ করে 3 12 36, 6 হাতে 3, 12 কে 12 3 15। তার মানে বর্তমান ক্ষেত্রফল 15,600, আর আগের ক্ষেত্রফল কত? 10,000। তাহলে ক্ষেত্রফল বাড়ছে কতটুক? এটা থেকে ওটা বিয়োগ করেন। তাহলে ক্ষেত্রফল বাড়ছে হচ্ছে 15,600 মাইনাস 10,000। দেখেই বোঝা যাচ্ছে যে 5,600। তাহলে 5,600 এতটুক বাড়ছে। অঙ্কে কিন্তু ক্ষেত্রফল কতটুক বাড়ছে তা চাইনি, বলছে ক্ষেত্রফল শতকরা কতটুক বাড়ছে। তাহলে অঙ্কে চাইছে কি? ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি। তাহলে কিসের শতকরা চাইছে? ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা। দেখেন, ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা, যার শতকরা বের করতে বলে সেটা উপরে, ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা বলছে, তাই ক্ষেত্রফল বৃদ্ধিটা উপরে যাবে, মানে 5,600 উপরে। আর এই ক্ষেত্রফল বৃদ্ধি হোক হ্রাস হোক, এটা বের করতে হয় কার সাপেক্ষে? পূর্বের ক্ষেত্রফল এই 10,000 এর সাপেক্ষে, তাই 10,000 নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই দুটা শূন্য ক্যান্সেল, এই দুটা দিয়ে এই দুটা ক্যান্সেল, উত্তর হচ্ছে 56%। কেউ যদি আজকে, আচ্ছা বোঝা গেছে বিষয়টা, কেউ যদি আজকে নতুন ক্লাস দেখেন, আমি তার জন্য বলছি এগুলা ক্লাস আজকে শেষ ক্লাস, এগুলা কিন্তু আগে সব এগুলা অঙ্ক আগে করাইছি, ওই সময় ডিটেলস থিওরি বুঝাইছি। কোন টপিক শুরু করার আগে একদম 1 থেকে শুরু করবেন, কোনো কিছু রেখে ওই টপিক শুরু করবেন না। মনে করেন যে একটা টপিকের আপনি 3 নাম্বার ক্লাস থেকে করতেছেন না, 1 2 দেখবেন, তারপরে 3 করবেন। কোন টপিক স্কিপ করবেন না, স্কিপ করলেই বিপদ। দেখেন এই অঙ্ক করাইছি আমি আপনাদেরকে, এই অঙ্ক কিন্তু করাইছি, জাস্ট একটু সংখ্যা পরিবর্তন, আর কিছু না। কি বলছে দেখেন, বলছে বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি নির্ভুল উত্তর দিল, বাকি যা প্রশ্ন রইল তার 1/3 সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্র শতকরা 75% নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল? দেখেন
আগে একটা অঙ্ক করছিলাম, বলছিল যে এভাবে সে 50% প্রশ্নের সঠিক উত্তর দিল। আচ্ছা, যদি সব প্রশ্নের উত্তর নম্বর যদি সমান হয়, তাহলে সে যত পার্সেন্ট নম্বর পাবে সে তত পার্সেন্ট প্রশ্নের উত্তর রাইট করছিল, এটা কিন্তু বুঝতে হবে। অঙ্কে বলছে যে সে শতকরা 75% নম্বর পাইছে, এই জায়গাটা বোঝেন, সে শতকরা 75% নম্বর পাইছে, এর মানে বুঝতে হবে সে 75% প্রশ্নের শতকরা 75% প্রশ্নের সঠিক উত্তর দিছে। বলতে পারেন যে ভাই 75% প্রশ্নের সঠিক উত্তর দিলে 75% নম্বর পাওয়া যায়, বুঝলাম না। কারণ প্রতিটা কোন কোশ্চেনের তো আমরা যে পরীক্ষা দিই সেখানে একটা প্রশ্নের নম্বর থাকে 2, আর একটাতে 3, আর একটাতে 5, একটাতে 10, এরকম হলে হবে না, এরকম হলে হবে না। হ্যাঁ, কিন্তু প্রশ্নের মান যদি সবগুলো সমান হয়, প্রত্যেকটা কোশ্চেনের মান যদি সমান হয়, তাহলে আপনি যত পার্সেন্ট নম্বর পাবেন, আপনি পরীক্ষায় উত্তর করেছিলেন তত পার্সেন্ট, সঠিক উত্তর দিয়েছিলেন তত পার্সেন্ট। কথা কি বুঝছেন? জি। আচ্ছা, তাহলে এখানে সে 75% নম্বর পাইছে, তার মানে বুঝতে হবে সে পরীক্ষায় 75% প্রশ্নের উত্তর দিয়ে আসছে, সঠিক উত্তর দিয়ে আসছে। কথা বুঝছেন? তাহলে এখন দেখেন এখানে কি করছে, এখানে টোটাল প্রশ্ন কত? ক সংখ্যক প্রশ্ন, তার মানে এদিকে তাকান, এদিকে তাকান, এই যে ক সংখ্যক প্রশ্ন, এই ক সংখ্যক প্রশ্নের দুইটা অংশ। কিভাবে দুইটা অংশ? ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টার মধ্যে সে 15টা নির্ভুল উত্তর দিচ্ছে, তার মানে প্রথম 20টা প্রশ্নের মধ্যে সে নির্ভুল উত্তর কয়টা? 15টা, এই যে সঠিক 15টা। তাহলে প্রথম যে 20টা প্রশ্ন ছিল সেই 20টার মধ্যে মোট প্রশ্ন ক সংখ্যক, তার মধ্যে প্রথম 20টার মধ্যে সে 15টা কারেক্ট দিছে। আচ্ছা বলেন তো, প্রথম 20টার মধ্যে কিন্তু 20টা প্রথম ক সংখ্যক প্রশ্নের মধ্যে প্রথম 20টা সে উত্তর করছে। আচ্ছা, এই ক সংখ্যক প্রশ্ন, এই ক সংখ্যক প্রশ্নের কিন্তু 20টা উত্তর করছে, তার মধ্যে সঠিক হয়েছে 15টা, কিন্তু 20টা কিন্তু সে উত্তর করছে। আমার কথা কি বুঝছেন? 20টা উত্তর করছে, সঠিক হয়েছে 15টা, তার মানে উত্তর করছে কয়টা? 20টা। তাহলে বলেন এই ক সংখ্যক প্রশ্নের 20টা প্রশ্নের সে উত্তর করছে, তাহলে আর প্রশ্ন বাকি আছে কয়টা? প্রশ্ন বাকি আছে ক -20, ক -20, এই কয়টা প্রশ্ন বাকি আছে। অনেকে মনে করে যে 15টা মনে হয় উত্তর করছে, বাকি প্রশ্ন মানে ক -15, এখানে ভুল হয়ে যাবে। ক সংখ্যক মোট প্রশ্ন, প্রশ্নের সংখ্যা হলো ক সংখ্যক প্রশ্ন, এই ক সংখ্যক প্রশ্নের মধ্যে সে প্রথমে 20টার উত্তর করছে, সেই 20টার মধ্যে আবার রাইট হয়েছে 15টা। তাহলে প্রশ্নের উত্তর এখনো বাকি আছে কয়টা? উত্তর করা বাকি আছে কয়টা? ক থেকে 20টা বাদ দেন, ক -20। এই ক -20 সংখ্যক প্রশ্ন থেকে 1/3 সঠিক করছে, এখান থেকে 1/3 সঠিক করছে, তাহলে এখান থেকে সঠিক করছে হচ্ছে ক -20/3, এইটা হলো সঠিক উত্তর। তাহলে মোট সঠিক উত্তর কত? এই কয়টা প্লাস এই কয়টা, তাহলে মোট সঠিক উত্তর, এদিকে তাকান, তাহলে মোট সঠিক উত্তর এদিকে তাকান, তাহলে প্রশ্ন মতে 15 প্লাস ক -20/3, এটা হলো মোট সঠিক উত্তর। আর অঙ্কে বলছে সে মোট 75% নম্বর পাইছে, তার মানে সে মোট 75% কোশ্চেনের সঠিক উত্তর দিছে। মোট মানে এই টোটাল প্রশ্নের 75% প্রশ্নের সঠিক উত্তর দিছে। তাহলে টোটাল প্রশ্ন যদি ক হয়, তাহলে সে সঠিক উত্তর দিছে এই ক এর 75%, তাহলে ইজ ইকুয়াল টু ক এর 75%। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন কিনা বলেন? ক এর 75%। ওকে, আচ্ছা, এইটা হলো মোট সঠিক উত্তর দিছে, এইটাও। আর এই মোট সঠিক উত্তরটা কার সমান? মোট প্রশ্নের 75%-এর সমান। তাই এইটাও মোট সঠিক উত্তর, এইটাও মোট সঠিক উত্তর, এই জন্য মাঝখানে ইকুয়াল সাইন, ব্যাস। এইবার এটাকে সলভ করে ক এর মান, প্রশ্নের সংখ্যা মানে ক সংখ্যক প্রশ্ন ছিল, ক এর মান বের করতে হবে। তাহলে এখানে লসাগু হচ্ছে 3, 3 15 45 প্লাস ক -20 ইজ ইকুয়াল টু ক এর 75% মানে ক ইন্টু 75 ডিভাইডেড বাই 100, 3 25 75, 4 25 100। তাহলে এই পাশে থাকতেছে দেখেন এই ক থাকতেছে, আর 45 থেকে 20 গেলে হচ্ছে 25, নিচে থাকতেছে 3 ইজ ইকুয়াল টু 3 ক ডিভাইডেড বাই 4, 3 ক বাই 4। আর গুণ করেন, আর গুণ করলে দেখেন 3 3 9 ক, তাহলে 9 ক ইজ ইকুয়াল টু 4 ক মাইনাস হলো 4 25 100। ঠিক আছে, তাহলে এই 4 ক এই পাশে নিয়ে আসে, তাহলে 9 ক মাইনাস 4 ক ইজ ইকুয়াল টু 100। 9 ক থেকে 4 ক গেলে 5 ক ইজ ইকুয়াল টু 100। এই ক রেখে দেন, 5 ওই পাশে ভাগ করেন, তাহলে ক ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 5, 100 বাই 5 মানে হচ্ছে 20। তাহলে ক এর মান 20, তার মানে 20টা প্রশ্ন ছিল। কয়টা প্রশ্ন? 20টা প্রশ্ন। ক্লিয়ার বিষয়টা?
20টা প্রশ্ন, দ্য নাম্বার অফ কোশ্চেন্স আর 20। ওকে, দেখেন সিম্পল টাইপ, এই মূল নিয়ম করতে আপনার বেশি সময় লাগবে না। বাট আমরা এটা কি করবো জানেন, এটা পরীক্ষার হলে করবো অপশন টেস্ট। অপশন টেস্ট অপশন টেস্ট কি, অঙ্ক কি বুঝছেন? এই লাইনটা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু বিপদ। অপশন টেস্ট কিভাবে করবো দেখেন, মুছে দিচ্ছি। অপশন টেস্ট কিভাবে করব, আগে আমাকে দেখতে হবে যে কি বের করতে বলছে। বের করতে বলছে প্রশ্নের সংখ্যা, প্রশ্নের সংখ্যা মানেই কয়ের মান। তাহলে অপশনে প্রশ্নের সংখ্যা দেওয়া আছে, অপশনে কি দেওয়া আছে, প্রশ্নের সংখ্যা। এখন বলছে, এখন কি বলছে, ক সংখ্যক প্রশ্নের মধ্যে, তার মানে আমাকে প্রশ্নের সংখ্যা বের করতে হবে। ক সংখ্যক প্রশ্নের মধ্যে প্রথম 20টি থেকে, প্রথম 20টি, দেখেন প্রথম 20টির মধ্যে 15টি নির্ভুল উত্তর দিল। তাইলে এই প্রথম অপশনে প্রশ্নের সংখ্যা দেওয়া 15 আর 4 নম্বর অপশনে প্রশ্নের সংখ্যা 18, এই দুটো তো আগেই বাদ, এই দুটো তো চেক করার আগেই বাদ, কারণ প্রশ্নের সংখ্যা তো নিশ্চয়ই 20-এর চেয়ে বেশি হবে। প্রশ্নের সংখ্যা অবশ্যই প্রশ্নের সংখ্যা কয়টা বেরোইছে আমাদের, কত বেরোইছে, উত্তর কত বেরোইছিল? ক মাইনাস 4 ক 4 করতে 5 ক 45 ক মাইনাস 20 ক প্লাস 25 হবে মনে হয়, ক প্লাস 25। আচ্ছা এটা হচ্ছে ক, এটা হচ্ছে ক, হ্যাঁ। আর 45 থেকে 20 বিয়োগ হলে প্লাস 25, রাইট। 45 থেকে বিয়োগ হলে প্লাস 25, প্লাস 25। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে, তাই তো, নাহলে তো এখানে ক্যালকুলেশনও মিলবে না, সরি। এবার ঠিক আছে, এবার আর গুণ করলে এটা হচ্ছে 4 ক, 4 ক প্লাস 4 25 100 ইজ ইকুয়াল টু 3 3 9 ক, 9 ক। তাহলে এই পাশে 100 থেকে গেল, আর এই ক গুলো এক পাশে নিয়ে যাই, হ্যাঁ ক গুলো এক পাশে নিয়ে যাই, 100 এই পাশে থেকে গেল, ওই পাশে আছে 9 ক, আর এই 4 ক এই পাশে গেলে হবে মাইনাস 4 ক। তাহলে এই পাশে থাকলো হচ্ছে 100, আর এই 4 ক থেকে চার 25 100, তো 5 কয় থাকছে, তাহলে ক ইজ ইকুয়াল টু 20 হচ্ছে যে, ক প্লাস 25, হ্যাঁ ক প্লাস 25 দিলাম, তো ক প্লাস 25 দিলে তো 4 ক প্লাস 100 9 ক, 5 ক ইজ ইকুয়াল টু ক ইকুয়াল টু 20। তো প্রথম 20টার মধ্যে তাহলে সে প্রথম 20টার মধ্যে থেকে 15টা সঠিক উত্তর দিল। পরে এটা আর এক সমস্যা, উত্তর তো 20ই আসছে। হ্যাঁ 20ই তো আসছে, 20ই তো আসছে। দাঁড়ান আমি প্রশ্নটা একটু দেখে নেই। এরে আল্লাহ, তো বইও তো 20টা উত্তর দেওয়া, হ্যাঁ এটা আর এক সমস্যা, বইয়েও তো 20টা উত্তরই দেওয়া, বইয়েও 20টাই উত্তর দেওয়া। 20টাই যদি উত্তর হয় মানে সেটা কিভাবে সম্ভব, আমি সেটাই ভাবছি, অঙ্কটা কি কোথাও ভুল আছে? বইয়ে তো অঙ্ক ওইখানেও 20টা উত্তর দেওয়া, কারণ প্রথম 20টার মধ্যে 15টা রাইট দিছে। তো প্রথম 20টাই যদি প্রশ্ন হয়, এই 20টার মধ্যে যদি 15টা রাইট করে, তাহলে আর বাকি থাকে কটা, 5টা। সেই 5টার আবার 1/3 কিভাবে হচ্ছে, না আমার মাথায় ঢুকছে না। ঠিক আছে,
যাক এই কোশ্চেনে ভুল থাকতে পারে, এটা বইয়ের মানে বিগত সালের প্রশ্ন নেওয়া তো, আমি তো ওই সময় চেক করি নাই, ভুল থাকতে পারে। ওখানেও 20টা উত্তর দেওয়া, সলিউশন করে 20 আসছে, কিন্তু এটা তো লজিক্যালি এরকম মিলছে না আমার সাথে। হ্যাঁ আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি, দেখেন তো। আচ্ছা কি বলছে, কোন গ্রামের 18/25 লোক শিক্ষিত, গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত? দেখেন এখানে কি বলছে, 18/25, 18/25 এরা কি, এরা হচ্ছে শিক্ষিত, এত অংশ। এখন অঙ্কে কি চাইছে, অঙ্কে চাইছে গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত, তার মানে এটা কিসের, এটা কিসের অংশ, এটা কিন্তু শিক্ষিতর অংশ, সবাই মনোযোগ দেন, এটা কিন্তু শিক্ষিতর অংশ। আবার বলছে গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত, তাহলে এটা হচ্ছে শিক্ষিত অংশে, আর চাইছে শতকরায়, তাহলে কিছুই না, এটাকে 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, আর কিছু না, একদম সিম্পল। অনেকে মনে করতেছে যে তাহলে অংশকে শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হয়, অংশকে 100 দিয়ে গুণ করতে হয় না, মনে আছে? অংশকে শতকরা মানে অনুপাতকে শতকরায় প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে হয় না, রাইট? তার মানে এখানে যেহেতু বলছে যে কোন গ্রামের এত অংশ হচ্ছে শিক্ষিত, তাহলে গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত, তাহলে এই অংশটাকে, এটাই তো শিক্ষিতর অংশ, তাহলে শিক্ষিত অংশকে শতকরায় প্রকাশ করা মানে জাস্ট 100 দিয়ে গুণ, আর কিছু না। তাহলে এত পার্সেন্ট, 4/25 100, 4/18 72, তার মানে 72% লোক হচ্ছে শিক্ষিত। ক্লিয়ার? তার মানে 18/25 যা বোঝায় ওই 72%ও তাই বোঝায়। কথা কি বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা এখন একটা কথা নেই, যদি বলতো এই অঙ্কে যদি বলতো যে গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত নন, কখনোই কিন্তু লেখা থাকবে না গ্রামের শতকরা কতজন লোক অশিক্ষিত, এই কথা লেখা থাকবে না। এই অশিক্ষিত কথাটা একটা নেগেটিভ ওয়ার্ড, শিক্ষিত অশিক্ষিত না, শিক্ষিত নন, শিক্ষিত নন। কথা কি বুঝছেন? প্রশ্নে কখনোই লিখবে না যে এত পার্সেন্ট লোক অশিক্ষিত, বলবে যে এত পার্সেন্ট লোক শিক্ষিত নন। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে যদি বলতো যে গ্রামের কতজন লোক শতকরা কতজন লোক শিক্ষিত নন, শিক্ষিত নন, তাহলে কি হতো? তাহলে আপনি শিক্ষিতর সংখ্যাই বের করবেন, তারপরে 100 থেকে 72 বাদ দিবেন, তাহলে কত? 28%। তার মানে এই অঙ্কে যদি বলতো গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত নন, তাহলে আমরা এই শিক্ষিত হলো 72%, এই 100% থেকে এই 72% বাদ দিলে উত্তর কত? 28% হচ্ছে শিক্ষিত নন। ক্লিয়ার বিষয়টা? 28%, 28%। ওকে আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন এক ব্যবসায়ী তার আমদানিকৃত 240টি বাইকের মধ্যে 15% বাইকে ত্রুটি খুঁজে পেল। পরবর্তীতে আমদানিকৃত 160টি বাইকের মধ্যে 5% বাইকে ত্রুটি খুঁজে পেল। দুবারে সে শতকরা কতগুলো ত্রুটিযুক্ত বাইক পেল? শুনেন, তার মানে সে দুইবার কিন্তু আমদানি করছে। একবার 240টা বাইক আমদানি করছে, আর একবার 260টা বাইক আমদানি, 160টা বাইক আমদানি করছে। এই যে দুইবারে সে বাইক আমদানি করছে, এই আমদানিকৃত বাইকের মধ্যে দেখে যে ওই 240টা বাইকের মধ্যে 15% বাইকে ত্রুটি আছে, কোনো না কোনো সমস্যা আছে, যান্ত্রিক ত্রুটি হোক, যাই হোক, হোয়াট এভার ইট মে বি। আর পরবর্তীতে যে 160টা বাইক ক্রয় করছে সেখানে 5% বাইকে ত্রুটি আছে। বলছে দুবার এসে শতকরা কতগুলো ত্রুটিযুক্ত বাইক পেল। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই যে প্রথমে যে 240টা বাইক সে আমদানি করছিল, ওই 240টার মধ্যে ত্রুটিযুক্ত বাইক কয়টা এটা বের করতে হবে। তারপরে সে যে 160টা বাইক আমদানি করছে, এই 160টা বাইকের মধ্যে কতগুলা বাইকে ত্রুটি আছে মোট সেটা বের করতে হবে। তারপরে ওই 2 ত্রুটি যুক্ত বাইককে আগে যোগ করে মোট ত্রুটিযুক্ত বাইক কতগুলা সেটা বের করতে হবে। ব্যাস, কারণ অঙ্কে বলছে দুবারে সে কতগুলো ত্রুটিযুক্ত বাইক পেল শতকরা। এবার তাকান, তাহলে প্রথমে ওই যে 240টা বাইক না, এই 240টা বাইকের মধ্যে ত্রুটিযুক্ত বাইক হলো কতটা? 240 এর মানে গুণ কয় পার্সেন্ট? 15%। তাহলে 15 ডিভাইডেড বাই 100 একবারে। এই শূন্য এই শূন্য ক্যান্সেল, 5 দিয়ে কাটেন, 5 দিয়ে, 3 5 15, 5 দুগুণী 10, 12 দুগুণী 24, 3 12 36। তার মানে কি বলেন তো, এই 240টা বাইকের মধ্যে ত্রুটিযুক্ত বাইক হলো 36টা। এবার পরবর্তীতে যে 160টা আমদানি করছে, এই যে 160টা দেখেন 160, এই 160টা বাইকের মধ্যে ত্রুটিযুক্ত আছে কতটি? ত্রুটি কতটা? 5%। তার মানে 160 এর 5%, 160 এর মানে গুণ 5% মানে 5/100। এই শূন্য এই শূন্য ক্যান্সেল, 5 দিয়ে 10কে 2 বার, 2 দিয়ে 16কে 8 বার, তার মানে 8টা। তার মানে প্রথমে 240টার মধ্যে 36টাই ত্রুটিযুক্ত বাইক, পরে 160টা বাইকের মধ্যে 8টা বাইকে ত্রুটিযুক্ত। তাহলে মোট ত্রুটিযুক্ত বাইক কয়টা? মোট ত্রুটিযুক্ত বাইক ওই 36টা আর পরের 8টা, তার মানে 44টা। তার মানে টোটাল ত্রুটিযুক্ত হচ্ছে 44টা। অঙ্কে কি চাইছে?
এদিকে তাকান, অঙ্কে চাইছে দুবার এসে শতকরা কতগুলো বাইক ত্রুটিযুক্ত বাইক পেল। দুইবার এসে মোট শতকরা মোটের উপর শতকরা কতগুলো ত্রুটিযুক্ত বাইক পাইছে। তাহলে কিসের শতকরা চাইছে? ত্রুটিযুক্ত বাইকের শতকরা। এদিকে তাকান, এদিকে। তাহলে ত্রুটিযুক্ত বাইকের শতকরা চাইছে, যার শতকরা বের করতে বলে সেটা উপরে। তাহলে অঙ্কে চাইছে ত্রুটিযুক্ত বাইকের শতকরা, তাহলে ত্রুটিযুক্ত বাইক যাবে উপরে। ত্রুটিযুক্ত বাইক হলো 44টা, এটা যাবে উপরে। আর এই যে ত্রুটিযুক্ত বাইক মোট, তাহলে এই শতকরাটা বের করতে হবে মোট বাইকের উপর না। এই যে দেখেন, দুবার এসে শতকরা কতগুলো ত্রুটিযুক্ত বাইক পেল, তাহলে এই যে 44টা বাইক পাইছে, এই যে ত্রুটিযুক্ত বাইকের শতকরা বের করবেন, এটা কিসের সাপেক্ষে? মোট বাইকের সাপেক্ষে। মোট বাইক মানে এই 240 আর 160 যোগ করতে হবে। তাহলে 240 প্লাস 160 আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। কথা কি বুঝতে পারছেন? তাহলে উপরে 44 আর নিচে হচ্ছে 400 শতকরার জন্য 100 দিয়ে গুণ। এই দুইটা শূন্য ক্যান্সেল, 4 11 44, তার উত্তর হচ্ছে 11%। 11%। অথবা লিখবেন মোট বাইক কয়টা? 240 আর 160, 400 বাইক। তাহলে লিখবেন 400 বাইকের মধ্যে ত্রুটিযুক্ত বাইক 44টা, একটার মধ্যে কত, 100টার মধ্যে কত। ব্যাস। আপনি যদি এটা না বোঝেন তাহলে কি করবেন? সব ওই যে ঐকিক নিয়মে করবেন। 11%। যে 400 বাইকের মধ্যে ত্রুটিযুক্ত বাইক 44টা, একটা বাইকের মধ্যে কত, 100টা বাইকের মধ্যে কত। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? খুবই সিম্পল। প্রথমে 240টা আমদানি করছে, সেখানে 15% ত্রুটিযুক্ত। তাহলে ত্রুটিযুক্ত মোট কয়টা? ওখানে হলো 36টা। তারপরে 160টা আমদানি করছে, সেখানে 5% ত্রুটিযুক্ত। তাহলে এখানে মোট বাইক ত্রুটিযুক্ত কয়টা? 8টা। তাহলে মোট ত্রুটিযুক্ত হচ্ছে 36 আর 8 কত, 44টা। তাহলে এই 44টা ত্রুটিযুক্ত বাইক কতগুলোর মধ্যে? এই 240 আর এই 60, 400টার মধ্যে। তাহলে 400টার মধ্যে ত্রুটিযুক্ত 44টা, একটার মধ্যে কত, 100টার মধ্যে কত। ওই কি নিয়মে করে ফেলেন। আর যারা বোঝে তারা কি করবে? কিসের শতকরা চাইছে? ত্রুটিযুক্ত বাইকের শতকরা। তাইলে যার শতকরা চাই সেটা উপরে, তাহলে ত্রুটিযুক্ত বাইকের শতকরা চাইছে, তাই ত্রুটিযুক্ত বাইক 44 উপরে। এটা বের করতে হবে কিসের সাপেক্ষে? মোট বাইকের সাপেক্ষে। মোট বাইক হলো যে 240 আর 160, এই যে 400, শতকরার জন্য 100 দিয়ে গুণ। নেক্সট কি বলছে? বর্তমানে 5 কেজি চালের দাম আগের 4 কেজি চালের দামের সমান হলে চালের দাম শতকরা কত কমেছে? বর্তমানে 5 কেজি চালের দাম আগের 4 কেজি চালের দামের সমান হলে চালের দাম শতকরা কত কমেছে। এই অঙ্ক অনেকে সহজ মনে করতেছে, ভুল করে আসবে। তাহলে এটা হচ্ছে বর্তমান, এটা বর্তমান দিলাম। আচ্ছা বর্তমান আছে, এটা পূর্বে আর এটা হচ্ছে বর্তমান। দেখেন বর্তমানে 5 কেজি চালের দাম আর আগে 4 কেজি চালের দামের সমান। তাহলে বর্তমানে 5 কেজি চালের দাম কত দেওয়া আছে? না। আবার আগে 4 কেজি চালের দাম কত ছিল? দেওয়া আছে? দেওয়া নাই। কিন্তু বলতেছে যে বর্তমানে আমি 5 কেজি চাল যে দামে কেনা যায়, আগে 4 কেজি চাল সেই দামে কেনা যেত। কিন্তু বর্তমানে 5 কেজি চালের দাম কত এটা কিন্তু বলা নাই। আবার আগে 4 কেজি চালের দাম কত ছিল এটাও কিন্তু বলা নাই। তাহলে আপনি মনে মনে ধরে নিতে পারেন যে বর্তমানে 5 কেজি চালের দাম 100 টাকা। তাহলে অবশ্যই আগে 4 কেজি চালের দাম ছিল 100 টাকা। ওকে তো বলেই দিচ্ছে যে বর্তমানে 5 কেজি চালের দাম আগের 4 কেজি চালের দামের সমান। তার মানে আগে 4 কেজি চালের দাম যদি 100 টাকা হয়, বর্তমানে 5 কেজি চালের দাম 100 টাকা। ওকে, তাহলে ধরি এই যে পূর্বে মানে যে আগের 4 কেজি এর দাম 100 টাকা। যেহেতু দেওয়া নাই এই জন্য আমি 100 টাকা ধরতেছি। তাহলে অতএব 1 কেজির দাম কত? 100 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 25 টাকা। 1 কেজি চালের দাম 25 টাকা। এইটুকু বুঝছেন কিনা বলেন? এটা হলো আগে। বর্তমানে 5 কেজি চালের দাম ওই 4 কেজি চালের দামের সমান, মানে 100 টাকা। তাহলে বর্তমানে 5 কেজি এর দাম ইজ ইকুয়াল টু 100 টাকা। অতএব 1 কেজি এর দাম 100 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 20 টাকা। এদিকে তাকান প্লিজ। তাহলে আগে 1 কেজির দাম ছিল 25 টাকা, এখন 1 কেজির দাম 20 টাকা। তাহলে কতটুকু চেঞ্জ হয়েছে? আগে ছিল 25, এখন 20, 5 টাকা কমে গেছে। তাহলে চালের দাম কমেছে কতটুকু? 1 কেজির দাম কমছে কতটুকু? চালের দাম কমেছে। আগে হলো 25 টাকা ছিল, এখন 20 টাকা, বিয়োগ করেন তাহলে 5 টাকা। চালের দাম কমেছে 5 টাকা। কিন্তু অঙ্কে চাইছে চালের দাম শতকরা কতটুকু কমেছে। তাহলে কিসের শতকরা চাইছে? এদিকে তাকান। কিসের শতকরা চাইছে? চালের দাম কমার শতকরা, মানে কতটুকু দাম কমেছে সেই কমে যাওয়ার শতকরা। তাহলে যার শতকরা চাই সেটা উপরে। তাহলে দাম কতটুকু কমেছে সে দাম কমের শতকরা চাইছে। তাহলে দাম কম হলো 5 টাকা, তাহলে 5 যাবে উপরে।
এদিকে তাকান, সবসময় মনে রাখবেন দাম বৃদ্ধি দাম কম যার শতকরায় চাক সেটা অবশ্যই পূর্বের দামের সাপেক্ষে, অলওয়েজ অলওয়েজ পূর্বের দামের সাপেক্ষে হিসাব করতে হয়। তাহলে পূর্বের দাম ছিল হচ্ছে 20 টাকা, তার মানে সরি 25 টাকা, এই 25 টাকা যাবে নিচে। আর শতকরার জন্য কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ। 4 25 100, 4 5 20, তাহলে উত্তর হচ্ছে 20%। তার মানে চালের দাম কমেছে 20%। ক্লিয়ার বিষয়টা? অথবা আপনি একটা কাজ করতে পারেন, চালের দাম কমছে 5 টাকা, এই 5 টাকা কমছে কয় টাকায়? আবার বলছি সবকিছুই কমা বাড়া সবকিছু হিসাব করতে হয় পূর্বের অবস্থার সাপেক্ষে। তাহলে চালের দাম যে 5 টাকা কমেছে কার সাপেক্ষে? এই 25 টাকার সাপেক্ষে। তাহলে লিখবেন 25 টাকায় দাম কমেছে 5 টাকা, 1 টাকায় কমেছে কয় টাকায়? 100 টাকায়। শতকরা মানে 100 টাকায় কমেছে কত টাকা? ওই জিনিসটাকে আমরা সরাসরি এইভাবে প্রকাশ করছি। এখন অনেকেই বলবেন যে ভাই 1 কেজির দাম কেন বের করলেন? কারণ দাম কতটুকু চেঞ্জ হয়েছে এটা জানতে হলে তো পূর্বে ঠিক যে পরিমাণের দাম নিয়ে কাজ করছি বর্তমানে আমাকে সেই পরিমাণের দাম নিয়ে কাজ করে তো দেখতে হবে চেঞ্জ। আপনি দামের পরিবর্তনটা দেখতে চাচ্ছেন, তাহলে আগে যদি 10 কেজির দাম নিয়ে দাম দেখেন, তাহলে বর্তমানেও 10 কেজির দাম দেখতে হবে যে আগে 10 কেজির দাম কত ছিল, এখন 10 কেজির দাম কত। একই পরিমাণের দাম দেখতে হবে পূর্বে আর আগে, পূর্বে এবং বর্তমানে। তাই 1 কেজির দাম আগে কত ছিল সেটা বের করছি, আর 1 কেজির দাম পরে কত হয়েছে সেটা বের করছি। আপনি যদি 1 কেজির না দাম বের করে 3 কেজি লেখেন এখানে, তাহলে এখানেও 3 কেজি লিখবেন, উত্তর একই আসবে। সেম পরিমাণ, হ্যাঁ সেম পরিমাণের দাম আগে কত ছিল বর্তমানে কত। তাহলে সেম পরিমাণ মানে একই, মনে করি যে 1 কেজি লিখছি, 1 কেজির দাম আগে বের করে রাখছি, সেই 1 কেজির দাম বর্তমানে কত, এই যে মানে পূর্বের দাম আর বর্তমানের দামে যে কম্পেয়ার করবেন এটা অবশ্যই সেম পরিমাণের দাম, সেম পরিমাণ চালের দাম নিয়ে কাজ করতে হবে। আর আগেও যতটুকু পরিমাণ চালের দাম নিয়ে কাজ করছেন পরেও ঠিক ততটুকু পরিমাণ চালের দাম নিয়ে কাজ করতে হবে। বোঝা গেছে কি বিষয়টা? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, পানিপূর্ণ একটি পাত্রের ওজন 10 কেজি। পানিপূর্ণ একটি পাত্রের ওজন 10 কেজি, যদি এর থেকে 3/7 পানি সরানো হয় এর ওজন 7 কেজি হয়ে যায়। পানি শূন্য পাত্রের ওজন পানিপূর্ণ পাত্রের ওজনের শতকরা কত অংশ? খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমার কাছে মনে হয়েছে। দেখেন, পানিপূর্ণ একটি পাত্রের ওজন 10 কেজি। আচ্ছা বলেন তো, একটু তাকান, পানিপূর্ণ একটি পাত্রের ওজন 10 কেজি, এই যে এটা একটা পাত্র পানিপূর্ণ, এর মধ্যে পানি আছে, এটার ভর হলো 10 কেজি, 10 কেজি। তাহলে আমাকে বলেন তো এই 10 কেজির মধ্যে কিসের ভর আছে? এই 10 কেজির মধ্যে কিন্তু এই বালতির মধ্যে যে পানি আছে সেই পানির ভরও আছে, আবার এই পাত্রের ভরও আছে। কারণ আপনি তো শুধু পানির ভর মাপতে পারবেন না, এই পাত্র সহই তো আপনি মানে মেশিনের ওয়েট মেশিনের উপর দিবেন, তখন ওয়েট মেশিনে যে ওয়েটটা দেখাবে সেটা কি শুধু পানির না, এই পাত্র প্লাস পানি। তার মানে এই 10 কেজি হলো, এই 10 কেজির মধ্যে পাত্রের ভরও আছে পানির ভরও আছে। কথা কি বুঝছেন? ইয়েস। তার মানে আমরা কি বলতে পারি, এই পিতে হচ্ছে পট, পট মানে পাত্র, আর ওয়াটার, পট প্লাস ওয়াটার ইজ ইকুয়াল টু 10 কেজি। এইটুক কি বুঝাইতে পারছি? দেখেন তো এইটুক বুঝছেন কিনা। পট প্লাস ওয়াটার মানে কি, পানিপূর্ণ পাত্রের ওজন 10 কেজি, তার মানে এই 10 কেজির মধ্যে পাত্রের ওজন আছে পানির ওজন আছে, তার মানে এই 10 কেজির মধ্যে পাত্র আছে পানি আছে। ওকে, তাহলে এখন আমাকে বলেন, আপনি যদি এই পাত্রের ওজনটা বের করতে চান যে পাত্র আসলে কয় কেজি, তাহলে আপনাকে তো জানতে হবে যে এর মধ্যে কয় কেজি পানি আছে, এর মধ্যে কয় কেজি পানি আছে। এই পানিটুক জানলে পারি তো এই 10 কেজি থেকে এই পানির ভরটা বিয়োগ করে দিলেই তো আপনি পাবেন পাত্রের ভর কত। তাই আমাদের এখন টার্গেট হচ্ছে এর মধ্যে কয় কেজি পানি আছে সেটা বের করা। এবার বলছে কি, যদি এর থেকে 3/7 পানি সরানো হয়, এবার দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই যে এর থেকে যদি 3/7 পানি সরানো হয়, তাহলে এই পাত্র থেকে কি করছে, এই পাত্র থেকে 3/7 পানি সরাই ফেলছে। 3/7 পানি সরানো হয় তবে এর ওজন হয় 7 কেজি। এর মানে কি জানেন? এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। এখান থেকে যদি 3/7 পানি সরান, পানি সরানোর পরে এই পাত্রের ওজন হয় 7 কেজি। তাহলে যখন এখান থেকে 3/7 পানি সরাই ফেলছেন, তাহলে এখান থেকে কি সরছে? শুধু পানি সরছে। দেখেন এদিকে তাকান, তাহলে এখান থেকে একটু তাকাবেন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গাটা বোঝে না অনেকে। এখান থেকে 3/7 সরানোর পরে এই পাত্রের ওজন হয়েছে 7 কেজি। এর দ্বারা কি বোঝায় না যে আপনি এখান থেকে 3 কেজি পানি সরাইছেন? এর দ্বারা এটা বোঝায় কিনা বলেন তো, যে আপনি এখান থেকে 3 কেজি পানি সরাইছেন। কেন? বলে দিছে যে 3/7 পানি সরানোর পরে এর ওজন হয় 7 কেজি। তার মানে এখান থেকে আপনি 3/7 সরাইছেন, সরানোর পরে এই পাত্রের ওজন হয়েছে কত? 7 কেজি। 7 কেজি।
কথা কি বুঝছেন? তার মানে কি এই পাত্রের ওজন তো ছিল আগে 10 কেজি, তাহলে এখান থেকে 3/7 পানি সরানোর পর এটার ওজন 7 কেজি হয়েছে। তাহলে 10 কেজি থেকে 7 কেজি হয়ে গেছে, তার মানে কি বোঝায় না যে এখান থেকে আমি 3 কেজি পানি সরাইছি? বলছে না সরাসরি, সরাসরি বলছে না যে এখান থেকে কত কেজি পানি সরাইছে, আপনাকে বুঝে নিতে হবে। কারণ আগে ছিল 10 কেজি এটার ওজন, এখান থেকে 3/7 পানি সরাইছে, তারপর দেখে যে এর ওজন 7 কেজি। তো 10 কেজি ছিল, হয়ে গেছে 7 কেজি, তাহলে বাকি 3 কেজি কি হলো? ওই বাকিটি যে 3 কেজি পানি এখান থেকে সরাই ফেলছে। এই জন্য আপনাকে লিখতে হবে এই 3/7 পানি ইজ ইকুয়াল টু 3 কেজি। ইয়েস, তাহলে 3/7 পানি ইজ ইকুয়াল টু 3 কেজি, তারপরে এই 3 কেজি। তাহলে অতএব এই বালতির সম্পূর্ণ পানি মানে তো 1 অংশ, সম্পূর্ণকে কত ধরে? 1 অংশ, তাহলে 1 অংশ কত? তাহলে অতএব 1 অংশ পানি ইজ ইকুয়াল টু কি হবে? 3 ডিভাইডেড বাই 3/7, তাহলে 3 ইন্টু 7 যাবে উপরে, নিচে 3, 3 3 কাটা মানে 7 কেজি। তার মানে 1 অংশ মানে 7 কেজি, 1 অংশ মানে পুরো পানির ভর 7 কেজি। এদিকে তাকান, 1 অংশ মানে সম্পূর্ণ পানির ভর 7 কেজি, 1 অংশ মানে সম্পূর্ণ পানির ভর 7 কেজি। ইয়েস, তার মানে এই বালতির মধ্যে সম্পূর্ণ পানি আছে 7 কেজি। তাহলে পাত্র এবং পানির মোট ভর কত? 10 কেজি। তাহলে আমি বের করে ফেলছি 1 অংশ মানে সম্পূর্ণ পানির ভর কয় কেজি? 7 কেজি। তাহলে এই হলো পাত্র প্লাস এই পুরো পানির ভর হলো 7 কেজি ইজ ইকুয়াল টু 10। তাহলে পাত্রের ভর কত? এই 7 কেজি বিয়োগ করলে পাত্রের ভর হলো 3 কেজি। পাত্রের ভর কয় কেজি? 3 কেজি। অঙ্কে চাইছে কি? পানি শূন্য পাত্রের, এই যে পানি, এই পাত্রের ভর মানে কি জানেন? পাত্রের ভর মানে পাত্রে যদি কোনো পানি না থাকে, মানে পানি শূন্য অবস্থায় যদি পাত্র মাপেন 3 কেজি। কথা বুঝছেন? 3 কেজি। অঙ্কে চাইছে পানি শূন্য পাত্রের ভর ওজন, পানি পূর্ণ পাত্রের ওজনের শতকরা কত? এদিকে তাকান। তার মানে কিসের শতকরা চাইছে? এদিকে তাকান, এদিকে তাকান। শতকরা চাইছে যে পানি শূন্য পাত্রের ওজনের শতকরা চাইছে পানি পূর্ণ পাত্রের সাপেক্ষে। বুঝতে হবে, পানি শূন্য পাত্রের ওজন, পানি পূর্ণ পাত্রের ওজনের শতকরা কত? তাহলে পানি শূন্য পাত্রের ওজনের শতকরা চাইছে পানি পূর্ণ পাত্রের ওজনের সাপেক্ষে। তাহলে শতকরা কিসের চাইছে? পানি শূন্য পাত্রের ওজনের শতকরা। তাহলে পানি শূন্য পাত্রের যার শতকরা চাই সেটা উপরে, তাহলে পানি শূন্য পাত্রের ওজনের শতকরা চাইছে, তাহলে পানি শূন্য পাত্রের ওজন মানে এই 3 যাবে উপরে। কার সাপেক্ষে? মোট মানে পানি পূর্ণ পাত্রের ওজন। তাহলে পানি পূর্ণ পাত্রের ওজন তো 10 কেজি, মানে পানি সহ, তাহলে 10 যাবে নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই 0 0 কাটা, 3 10 কত? 30%। ক্লিয়ার বিষয়টা? আপনারা কি বুঝছেন? বুঝছেন? ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ, এই জায়গায় একটা টুইস্ট, যেখান থেকে 3/7 পানি সরাইছে, ওই 3/7 মানে যে 3 কেজি, এটা অনেকে বুঝবে না। আচ্ছা, এখন এই কোশ্চেন যদি বলতো যে পানি শূন্য পাত্রের ওজন পানির ওজনের শতকরা কত, সাপোজ পানি শূন্য পাত্রের ওজন পানির ওজনের শতকরা কত, কত হইতো বলেন তো? আপনারা বলেন তো, বলেন তো। যদি এই কোশ্চেনে বলতো যে পানি শূন্য পাত্রের ওজন, পানি শূন্য পাত্রের ওজন পানির ওজনের শতকরা কত, কত হতো উত্তর? পানির ওজনের, এটা 30% উত্তর, যে অঙ্কটা আমরা করলাম। হ্যাঁ, পানির ওজনের শতকরা কত, কত বলেন তো? এটা বোঝা খুবই জরুরি। যার শতকরা চাইবে সেটা উপরে, যার সাপেক্ষে বের করতে বলবে সেটা নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। হ্যাঁ, 300%। 300%? কিভাবে 300%? হান্নান ভাইয়া, কিভাবে 300%? অঙ্কে বলছি পানি শূন্য পাত্রের ওজন, পানির ওজনের শতকরা কত? মনিকা সেতু, থ্যাংক ইউ ভেরি মাচ। 300/7%, রাইট, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। 300/7%, জি। সাবিনা আক্তার, 300/7%। হ্যাঁ, অঙ্কে কিসের শতকরা চাইছে আগে বোঝেন। অঙ্কে চাইছে পানি শূন্য পাত্রের শতকরা, তাহলে পানি শূন্য পাত্রের ওজনটা উপরে যাবে। তা পানি শূন্য পাত্রের ওজন হচ্ছে 3 কেজি। কার সাপেক্ষে? পানির ওজনের সাপেক্ষে। তো পানির ওজন কয় কেজি? পানির ওজন তো 7 কেজি, তাহলে পানি যাবে নিচে। শতকরার জন্য কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ। তাহলে 300, 3 আর 100 গুণ করে 300 ডিভাইডেড বাই 7, 300/7%। যদি ভাগ করে আসে এইভাবে ভাগ করবেন, সমস্যা। 300/7%, জি।
আর ভাগ করলে কত হচ্ছে 42.8। যদি আসে ওরকম তাহলে ওইটাই উত্তর। ওকে, আশা করি বুঝছেন। আচ্ছা, কোন দেশের স্থূল জন্মহার 46 এবং স্থূল মৃত্যুহার 20, স্বাভাবিক বৃদ্ধির শতকরা হার কত? একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে স্থূল জন্মহার স্থূল মৃত্যুহার কি। স্থূল জন্মহার স্থূল মৃত্যুহার, স্থূল জন্মহার মানে হচ্ছে কোন একটা দেশের মানে প্রতি বছর জনসংখ্যা 1000-এ যতজন জনসংখ্যা জন্মগ্রহণ করে বা জনসংখ্যা বৃদ্ধি পায়, 1000-এ যতজন জন্মগ্রহণ করে শিশু, সেটাকে বলে স্থূল জন্মহার প্রতি 1000-এ। আবার বলছি স্থূল জন্মহার মানে কিন্তু 1000-এ, তাহলে 1000-এ যতজন শিশু জন্মগ্রহণ করে সেটাকে বলা হয়েছে স্থূল জন্মহার। আর প্রতি 1000-এ যতজন লোক মারা যায় সেটাকে বলে স্থূল মৃত্যুহার। অঙ্কে বলছে স্বাভাবিক বৃদ্ধির শতকরা কত? শতকরা মানে 100-তে। তাহলে দেখেন একটু তাকান, স্বাভাবিক বৃদ্ধির শতকরা মানে জনসংখ্যা বৃদ্ধির শতকরা, শতকরায় জনসংখ্যা কত বৃদ্ধি পাইছে সেটা চাইছে। স্থূল জন্মহার 46, স্থূল মৃত্যুহার 20, তাহলে তার মানে 1000 জনে 46 জন জন্মগ্রহণ করে আর 1000 জনে 20 জন মৃত্যুবরণ করে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পায় কতজন? এই জন্ম যতজন করছে সেখান থেকে মৃত্যু যতজনের হয়েছে সেটা বিয়োগ দিলেই তো স্বাভাবিক বৃদ্ধি, নেট বৃদ্ধি। তার মানে এই জন্মগ্রহণ করছে 46 জন শিশু আর মারা গেছে 20 জন, তাহলে 46 জন থেকে 20 জন বাদ দিলে কি হচ্ছে 26 জন। তার মানে হচ্ছে 1000 জনে 46 জন জন্মগ্রহণ করে 20 জন মারা যায়, তার মানে রেজাল্টেন্ট বৃদ্ধি হলো 1000 জনে 26 জন। অঙ্কে চাইছে স্বাভাবিক বৃদ্ধির শতকরা হার কত? শতকরা হার মানে 100 জনে কতজন বৃদ্ধি পায়, 100 জনে কতজন। তাহলে এই যে 26 জন বৃদ্ধি পাইছে এটা কিন্তু 100 জনে না, 1000 জনে, কারণ স্থূল জন্মহার স্থূল মৃত্যুহার মানে 1000 জনে, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে স্বীকৃত 1000 জনে, 1000 জনে যতজন বাড়ে সেটা স্থূল জন্মহার, জন্মগ্রহণ করে। তাহলে এই যে 26 জন বাড়ছে এটা হলো 1000 জনে, তাহলে 1000 জনের বৃদ্ধি পায় 26 জন, 1 জনের বৃদ্ধি পায় 26/1000। আর অঙ্কে বলছে শতকরা, শতকরা মানে হলো 100 জনে, অঙ্কে বলছে 100 জনে কতজন, 100 জনে বৃদ্ধি পায়, এটাকে 100 দিয়ে গুণ। এই দুটা শূন্য ক্যান্সেল, 26/10 মানে 2.6 জন। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2.6 জন বা 2.6%। কত? ওই 4 নাম্বার অপশন, তোর উত্তর হচ্ছে 2.6। ক্লিয়ার? শুধু একটা ইনফরমেশন জানা থাকলেই হবে যে এই স্থূল জন্মহার বা স্থূল মৃত্যুহার মানে হচ্ছে 1000 জনে। হ্যাঁ, এটা না জানা থাকলে কিন্তু বিপদ, যে 1000 জনে। এই জিনিসটা, এই ইনফরমেশনটা আপনাকে আগে থেকেই জানা রাখতে হবে যে স্থূল জন্মহার বা স্থূল মৃত্যুহার এটা কিসের হিসেবে, কততে হিসাব করা হয়? 1000 জনে। আচ্ছা, নেক্সটে কি বলছে? একটি কোম্পানি X বছরে মোট বেতন ব্যয় ছিল 84,000 টাকা, যা Y বছরের মোট বেতন ব্যয়ের তুলনায় 20% বেশি। আচ্ছা, Y বছরে মোট বেতন কত ছিল? দেখেন, মানে একটা কোম্পানি তার যে মানে কি বলে এমপ্লয়ার আছে, আচ্ছা মানে ওয়ার্কার বলতে পারি আমরা, একটা কোম্পানিতে যারা কাজ করে, আচ্ছা শ্রমিক যারা বা কর্মকর্তা কর্মচারী সবাই মিলে আর কি। ওকে, আচ্ছা X বছরে মোট বেতন ব্যয় ছিল 84,000 টাকা। তার মানে এই 84,000 টাকা হলো কি জানেন? X বছরে মোট বেতন ব্যয় মানে এই 84,000 টাকা হচ্ছে X বছরে ওই কোম্পানির যত স্টাফ ছিল, কর্মকর্তা কর্মচারী ছিল, সবাইকে বেতন দিতে তার 84,000 টাকা লাগতো। যা মানে এই বেতনটা Y বছরে মোট বেতন ব্যয়ের তুলনায় 20% বেশি। হ্যাঁ, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। Y বছরে মোট বেতন ব্যয়ের চেয়ে কি 20% বেশি। Y বছরে মোট বেতন কত ছিল? তার মানে বের করতে বলছে Y বছরে মোট বেতন কত ছিল। তাহলে এখন আমাকে বলেন তো, আমি কি এটা ধরতে পারি? দেখেন তো, তার মানে কি X বছরের বেতন ব্যয় Y বছরের বেতন ব্যয়ের চেয়ে 20% বেশি। তার মানে এখানে বর্ণনা দেওয়া আছে X বছরের মোট বেতন ব্যয়ের বর্ণনা Y বছরের সাপেক্ষে। তাহলে কি বলছিলাম? যার সাপেক্ষে শতকরার বর্ণনা দেওয়া থাকবে তারটা 100 ধরতে হবে। তাইলে আমরা ধরে নিব যে Y বছরে মোট বেতন ব্যয় ছিল হলো 100 টাকা, তাহলে X বছরে ছিল হলো 20% বেশি, মানে 100 + 20 120 টাকা। বুঝতে পারছি? তাহলে দেখেন, তাহলে Y বছরে Y = আমরা ধরবো 100 টাকা। এই Y মানে হলো Y বছরে বেতন ব্যয়। আবার বলছে এইসব বাংলা টাংলা লেখার সময় নাই। Y মানে হলো Y বছরে বেতন ব্যয়, বেতনের জন্য যে ব্যয় হয়েছে। কথা বুঝছেন? তাহলে X কত হবে? X হবে Y বছরে ছিল 100 টাকা, আর X বছর হলো কি Y বছরের তুলনায় 120% বেশি, তাহলে X এর মান হবে 100 + 20।
তাহলে 120 টাকা। এইটুক বুঝছেন কিনা বলেন তো, এইটুক বুঝছেন কিনা? তাহলে এক্স বছরে ওয়াই বছরে বেতন ব্যয় 100 টাকা হলে এক্স বছরে বেতন ব্যয় হচ্ছে 120 টাকা। এখন আমি কি করবো জানেন, এই এক্স বছর আর ওয়াই বছরে বেতন ব্যয়ের অনুপাত বের করে ফেলবো। এক্স বছর আর ওয়াই বছরের বেতন ব্যয়ের অনুপাত বের করে ফেলবো, অনুপাত। তার মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর মান 120 আর ওয়াই এর মান 100। এখন অঙ্কে এই এক্স বছরের বেতন ব্যয় দিয়ে আছে 84,000 টাকা আর ওয়াই বছরের বেতন ব্যয় চাইছে, তাহলে এই এক্স এর পরিবর্তে এই 84,000 বসাই দেন এই জায়গা, এক্স এর পরিবর্তে এখানে বসাই দেন 84,000। আর ওয়াই বছরের বেতন ব্যয় মানে এই ওয়াই এর মান বের করবেন, এটা রেখে দেন এই জায়গা, এখানে হলো 120 ডিভাইডেড বাই 100। ব্যাস, খুবই সিম্পল। এবার এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, তাহলে এই পাশে কি থাকলো দেখেন, এই পাশে কি থাকলো, আর গুণ করেন, এইটা গুণ করলে 12 ওয়াই আর এইগুলা গুণ করলে 10 দিয়ে এটাকে গুণ করলে 84,000 আর 10 দিয়ে গুণ করলে আর একটা 0। আমার ওয়াই এর মান লাগবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 84 লিখে 4টা শূন্য আর এই 12 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এই 12 দিয়ে 84 7 বার আর এখানে 4টা শূন্য, 70,000 টাকা। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 70,000। খুবই সিম্পল, একেবারেই সিম্পল, অনুপাতের কনসেপ্ট দিয়ে করে ফেললাম। 70,000 টাকা, কথা কি বুঝছেন? 70,000 টাকা। হয়েছে? এটা অনুপাত করে ফেলছি। অনুপাত কেন করছি? কারণ এক্স বছরের বেতন ব্যয় দেওয়া আছে, ওয়াই বছরের বেতন ব্যয় চাইছে। তাহলে আমরা আবার শতকরায় দেওয়া আছে যে এক্স বছরের বেতন ব্যয় ওয়াই বছরের বেতন ব্যয় আছে 20% বেশি। তাহলে ওয়াই বছরের বেতন ব্যয় যদি 100 টাকা হয়, এক্স বছরের বেতন ব্যয় হবে 100 + 20 120 টাকা। আর এই দুটার অনুপাত করলেই তো আমি একটার মান দেওয়া আছে, এক্স বছরের বেতন ব্যয় দেওয়া আছে, ওয়াই বছরটা বের করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা 8%, মোট ভোটার সংখ্যার 8% হচ্ছে বৃদ্ধ ভোটার। একটি নির্বাচনে বৃদ্ধ ভোটারদের 80% ভোট প্রদান করলে ভোট প্রদানকারী বৃদ্ধদের সংখ্যা মোট ভোটার সংখ্যার কত শতাংশ? কোন নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যার 8% বৃদ্ধ ভোটার। বৃদ্ধ ভোটার মানে হচ্ছে ইল্ডারলি পার্সন। হ্যাঁ, ইল্ডারলি পার্সন। আচ্ছা, বলছে একটি নির্বাচনে মোট বৃদ্ধ ভোটারদের 80% ভোট দেয়। তার মানে বৃদ্ধ ভোটার মোট 80%, বাট সবাই ভোট দিতে আসেনি। ভোট দিতে আসছে কত? 80% বৃদ্ধ ভোটাররা ভোট দিতে আসছে। বলছে তাহলে ভোট প্রদানকারী বৃদ্ধদের সংখ্যা মোট ভোটারের সংখ্যা কত পার্সেন্ট? তাহলে এখানে যেহেতু মোট ভোটার কিছুই দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব মোট ভোটার হলো 100 জন। এদের মধ্যে আমাদের বৃদ্ধ ভোটার কত? 8%। দেখেন, তাহলে 100 জনের 8% মানে 8 জন। এই 8 জনের মধ্যে ভোট দিতে আসছে কতজন? ভোট দেয় কতজন? ভোট দেয় 80%, 80%, মানে এই 8 এর 80%। তাহলে 8 এর 80%, তাহলে 8 এর 80% মানে কি? 8 × 80 ডিভাইডেড বাই 100। এই শূন্য ক্যান্সেল, 8 8 64 আর নিচে হলো 10 দিয়ে ভাগ করলে 6.4। তার মানে উত্তর হলো 6.4%। অর্থাৎ টোটাল ভোটার সংখ্যার 6.4% কি করছে? ভোট দিতে আসছে। 6.4%। তাহলে কত অপশন? অপশন নাম্বার 2, 6.4% ভোট দিতে আসছে। খুবই সিম্পল। বলছে যে 8% হচ্ছে বৃদ্ধ ভোটার, বাট একটা নির্বাচনী এলাকার ওই যে বৃদ্ধ ভোটার যারা, তাদের মধ্যে 80% ভোট দিতে আসছে। বলছে তাহলে বৃদ্ধ ভোটার ভোট প্রদানকারী, এই যে দেখেন, ভোট প্রদানকারী বৃদ্ধ ভোটারদের সংখ্যা মোট ভোটারের সংখ্যার শতকরা কত? তাহলে আমি ধরে নিচ্ছি মোট ভোটার 100 জন। এর মধ্যে 8 জন হচ্ছে বৃদ্ধ ভোটার। এই 8 জনের 80% হলো 6.4%। তাহলে এই 6.4 মোট ভোটার মানে কি? মোট ভোটার এই 100 সাপেক্ষে কত পার্সেন্ট? তাহলে এই 6.4 100 কত পার্সেন্ট? 6.4%। ক্লিয়ার? খুবই সিম্পল। বলছে যে বৃদ্ধ ভোটারদের মধ্যে যারা ভোট দিছে সেই সংখ্যা তো 6.4 জন, তাই না? আপনি পার্সেন্ট না দিলেন। বৃদ্ধদের মধ্যে ভোট দিছে কতজন? বৃদ্ধদের মধ্যে ভোট দিছে 6.4 জন। তো অঙ্কে চাইছে মোট ভোটারের শতকরা কতজন বৃদ্ধদের মধ্যে ভোট দিছে। তো মোট ভোটার যদি 100 জন হয়, এই 100 জনের মধ্যে 6.4 জন, তাহলে 100 জনের সাপেক্ষে 6.4 মানে তো 6.4%, তাই না? এই জন্য তো প্রথমে 100 ধরছি। নেক্সট, একটি নির্বাচনে মোট ভোটারের
22% ভোট দেয়নি, মোট ভোটারের 22% ভোট দেয়নি। ওকে ফাইন। দুইজন প্রার্থীর মধ্যে পরাজিত প্রতিদ্বন্দ্বী 21,216 ভোট পায় এবং বিজয়ী প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 50% ভোট বেশি পায়। যদি বিজয়ী প্রার্থী 60% ভোট পায় তাহলে ওই এলাকার মোট ভোটার কতজন? ওই এলাকার মোট ভোটার কতজন? টোটাল ভোটার সংখ্যা কতজন? তাহলে যেহেতু আমি ধরে নিব ওই এলাকার মোট ভোটার সংখ্যা 100 জন, মানে 100%। এই 100 জন ভোটারের মধ্যে দেখেন 22 জন ভোট দেয়নি, ভোট দেয়নি 22। 100 জন, যদি মোট ভোটার 100 জন হয়, 100 জনের 22%, 22 জন। তাহলে ভোট দিছে কতজন? এদিকে তাকান, ভোট দেয় কতজন? এই 100 থেকে 22 বাদ দেন, 78 জন। এই যে ভোট যে 78 জন দিছে, তাহলে যারা দুইজন যে প্রার্থী ওরা যে ভোট পাইছে, ওরা কি এই ভোট পাইছে না? ওরা তো সব ভোট পায়নি, কারণ 22 জন তো ভোটই দিতে আসেনি। তাহলে ওরা যে ভোট পাইছে সেই ভোটটা হলো এই 78 জনের মধ্যে। এই জন্য এই 78 জনকে আবার দুই ভাগে ভাগ করবো, যেহেতু দুইজন প্রার্থী। কি হয়েছে? যদি বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়ে থাকে, তার মানে বিজয়ী কত পার্সেন্ট পাইছে? 60%। তাহলে পরাজিত প্রার্থী কত পাইছে? পরাজিত 40%। মানে এই 78% এর মধ্যে আবার 100%, মানে এই 78 যে পার্সেন্ট এর মধ্যে 60% পাইছে, আবার বিজয়ী পরাজিত পাইছে 40। কেন? কিভাবে বুঝলাম? 100 থেকে 40, 100 থেকে 60 বাদ দেন, 40। এখন অঙ্কে বলে দিছে, দেখেন পরাজিত প্রতিদ্বন্দ্বী 21,000। আচ্ছা, এখানে 21,216 ভোট, এটা কার ভোট? এটা হচ্ছে পরাজিত প্রতিদ্বন্দ্বী, মানে যে হচ্ছে পরাজিত হয়েছে তার ভোট। তাইলে আমরা এখানে পরাজিত প্রতিদ্বন্দ্বীর ভোটটা বের করব। তাহলে টোটাল 78 ভোটের মধ্যে এই 40% হলো পরাজিত প্রতিদ্বন্দ্বী। তাহলে 78 এর 40% কত? এই 78 এর 40% কত বলেন? 78 এর মানে গুণ, 40% মানে 40/100। এই 0 কাটা, আর কাটেন না, এইভাবেই রাখেন, আর কাটেন না, এইভাবেই রাখেন। কিংবা আপনি কাটতে পারেন, 2 দিয়ে কাটেন, 2 দুগুণী 4, 5 দুগুণী 10। তাহলে উপর হলো 78 গুণ 2, নিচে হলো 5, এত পার্সেন্ট। তাহলে 78 এর 40% মানে এত পার্সেন্ট। এটা কে পাইছে? এটা হলো পরাজিত প্রতিদ্বন্দ্বী পাইছে। পরাজিত প্রতিদ্বন্দ্বীর ভোটের সংখ্যা কি? 21,216 না? তার মানে এই অংশটা হলো 21,216। তাহলে আমরা কি লিখবো? 78 গুণ 2 ডিভাইডেড বাই 5% ইজ ইকুয়াল টু 21,216। অতএব 1% ইজ ইকুয়াল টু 21,216 ডিভাইডেড বাই, যখন এইটা দিব এই 5 চলে যাবে উপরে, আর এই যে 78 গুণ 2 এটা থাকবে নিচে। আমার কথা কি বুঝাইতে পারছি? অঙ্কে চাইছে তাহলে ওই এলাকার মোট ভোটার কত? মোট ভোটার মানে কি বোঝেন? মানে ভোট দেয়নি বা দিছে সব মিলে কত, তার মানে 100% কত? ইয়েস, তার মানে আমাকে 100%টা বের করতে হবে। তাহলে 100% ইজ ইকুয়াল টু 21,216 ইন্টু 5 ইন্টু হলো 100 ডিভাইডেড বাই 78 ইন্টু হচ্ছে 2। দেখেন কাটাকাটি করি। আচ্ছা, 2 দিয়ে এটা যাবে হচ্ছে 50 বার, 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে এটা যাবে হচ্ছে 25 বার, আর 2 দিয়ে এটা যাবে হচ্ছে 39 বার। 3 দিয়ে কাটা যায়, দেখেন 3 13 39, এটা 3 দিয়ে যায়। আশা রাখেন যে এটা 3 দিয়ে যাবে। কেন? 2 আর 1 3, 3 2 5, 5 আর 1 6, 6 6 12, 12 3 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দিয়ে কাটেন, 3 13 39, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 7 21, 2 এর মধ্যে যায় না, তাই একটা শূন্য নিতে হবে, তারপরে 2 এর পরে 1 21, 3 7 21, তারপর 6, 3 দুগুণী 6। এবার 13 দিয়ে এটা কাটার চেষ্টা করেন। 5 13 তে 65, 5 13 তে 65 থাকলো 5, 5 এর পরে 3 মানে 53, 4 13 তে 52 থাকলে 1, আরে 65, 70, 3 7 21 0। আচ্ছা, এখানে এটা হবে 7। হ্যাঁ, এটা হবে 7। কেন? 3 7 21, 2 এর মধ্যে যায় না, তাই একটা শূন্য দিয়ে এই 1 আনলাম, 21, আবার 3 7 21, আর 3 দুগুণী 6। তাহলে এখন এখানে কত হচ্ছে? এখন 13 দিয়ে কাটলে 5 13 তে 65, 5 13 তে 65, 5 13 তে 65 থাকলো 5, 5 এর পরে 7 57, 4 13 তে 52, 52 থাকলো 3, 3 এর পরে
52 5 5 5 এর পরে 2 52 4 13 52 544 তাহলে 544 গুণ 5 গুণ 25 তাহলে 544 গুণ 5 গুণ হচ্ছে 25 এই হলো আমাদের উত্তর 100% ইজ ইকুয়াল টু আর 100% মানে মোট ভোটার এটা গুণ করতে হবে 544 দেখেন গুণ 5 গুণ হচ্ছে 25 আগে 5 দিয়ে গুণ করেন তারপর 25 দিয়ে একবারে করতে পারবেন না 4 5 20 এর শূন্য হাতে 2 4 5 20 আর 2 22 হাতে 2 5 5 25 আর 2 27 এইবার এটাকে আপনি 25 দিয়ে গুণ করেন 25 কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য 25 দুই 50 এর শূন্য হাতে 5 7 25 175 কিভাবে 5 25 125 আর 25 দুই 50 125 আর 50 কত 175 আর যে 25 দুই 50 তার 5 হাতে আছে তাহলে 175 5 180 হাতে কত 18 25 দুই 50 আর 18 কত 68 তাহলে 68,000 মানে 100% ইজ ইকুয়াল টু আসছে 68,000 আর 100% মানে মোট ভোট তাহলে উত্তর হচ্ছে 68,000 হ্যাঁ এই ধরনের প্রশ্ন এরকম বিদঘুটে ক্যালকুলেশনের প্রশ্ন দেওয়া উচিত না যেহেতু ক্যালকুলেটর নাই হ্যাঁ এগুলো প্রশ্ন পরীক্ষাতে আসছে মানে বিগত সালের প্রশ্নে দেওয়া আছে না করালে আপনি মানে মাথা নষ্ট হবে তাই করাই দিচ্ছে এগুলো অনেক আগে আসা প্রশ্ন কথা কি বুঝছেন এই ধরনের এরকম কেমন ক্যালকুলেশন দিবে না যা করে আসা কঠিন আগে যখন ক্যালকুলেটর ছিল তখন এগুলো দিলেও সমস্যা ছিল না আগে তো ক্যালকুলেটর ব্যবহার করতে দিত হতাশ হওয়ার কোনো কারণ নাই ইদানিং কিন্তু এই টাইপের কোশ্চেন তেমন একটা পরীক্ষাতে আসে না তবু আমি তো বলছি ক্যালকুলেশন আমি করে দিব আবার দেখেন কোন একটা নির্বাচনী এলাকায় মোট ভোটারের 22% ভোট দেয়নি তার মানে 100% ভোটার তার মধ্যে 22 জন ভোট দেয়নি দিছে 78 জন এই 78 জনের মধ্যে পরাজিত প্রতিদ্বন্দ্বী মানে 78% ভোট দিছে তার মধ্যে 21,216 জন 16টা ভোট পাইছে আর বিজয়ী প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রতিদ্বন্দ্বী 50% ভোট বেশি পাইছে বিজয়ী প্রতিদ্বন্দ্বী পাইছে 60 ভোট 60% তাহলে বিজয়ী প্রতিদ্বন্দ্বী যে 60% পাইছে এটা যারা ভোট দিছে সেই দেওয়া ভোটারদের 60% তাহলে ভোট দিছে 78% এর 60% পাইছে বিজয়ী তাহলে পরাজিত প্রার্থী তো 40% পাইছে এখন পরাজিত প্রার্থীর ভোটের মান যেহেতু দেওয়া আছে তাই আমরা এই 78% এর 40% কতটুকু সেটা আগে বের করতেছি 78% এর 40% এই যে 78 এর 40% হলো 78 ইনটু 2/5% এইভাবে রেখে দিছি যেহেতু ফ্র্যাকশন আসতেছে তাহলে এই যে এই সংখ্যাটাই হলো এই পরাজিত প্রার্থীর ভোট 21,216 তাহলে এইটা ইজ ইকুয়াল টু এত এই যে এত পার্সেন্ট ইজ ইকুয়াল টু কত 1% ইজ ইকুয়াল টু কত 100% ইজ ইকুয়াল টু কত ক্যালকুলেশন করে মান আসবে ঠিক আছে নেক্সট মিজান একটি ঘড়ি কিনতে গিয়ে দেখলো যে এটা খুব দামি 7 দিন পর ঘড়িটির দাম 18% কমে গেল মিজান একজন লোক সে একটা ঘড়ি কিনতে গেছে যাই দেখে যে ঘড়িটার দাম খুব বেশি 7 দিন পর ওই ঘড়ির দাম যা ছিল সেখান থেকে 18% কমে গেছে কিন্তু তার 2 দিন পর যায় দেখে ঘড়িটির দাম আবার 25% বেড়ে গেছে এবং মিজান ঘড়িটা কিনতে পারলো না যদি ঘড়িটির দাম 18% কমার পর 4100 টাকা হয়ে থাকে তাহলে ঘড়িটির মূল দাম মানে একদম শুরুতে যখন মিজান দোকানে গেছিল এবং বর্তমান দামের পার্থক্য কত তাহলে দেখেন প্রথমে একটু তাকান প্লিজ প্রথমে যখন মিজান যায় তখন ওই ঘড়ির দাম কত আমি ধরে নিলাম ওই ঘড়ির দাম 100 টাকা 100 টাকা মানে 100% হ্যাঁ এবার 7 দিন পর মিজান যখন দোকানে গেছে 7 দিন পর যাই দেখে ঘড়ির দাম 18% কমে গেছে তার মানে আগে যদি 100 টাকা থাকতো এখান থেকে 18 টাকা কমে গেছে তাইলে 7 দিন পরে দাম কত 72 টাকা মানে 72% এবং অঙ্কে কিন্তু বলে দিছে দেখেন 18% দাম কমার পর 4100 টাকা দাম হয়ে থাকে তার মানে এই যে 7 দিন পর যে 18% কমে গেছিল তাই না এই সময় তার দাম ছিল কত 4100 টাকা তার মানে এই 72% ইজ ইকুয়াল টু 4100 বুঝতে হবে কারণ এই 7 দিন পর তো 18% কমে পার্সেন্টেজে 72 কথা কি বুঝছেন কিংবা আপনি এইভাবে না করে আপনি এইভাবে করেন মনে করেন যে প্রথমে দাম ছিল 100 টাকা এই যে প্রথম দিন মিজান গেছে যাই দেখে ঘড়ির দাম 100 টাকা 100 টাকায় লেখা আছে হ্যাঁ এবার 7 দিন পর মিজান গেছে যাই দেখে যে 18% কমে গেছে তাহলে 100 টাকা থেকে 18 টাকা এই 100 টাকা থেকে 18 টাকা কমে যাবে তাহলে 7 দিন পর ছিল কি 72% দাম ছিল 72% দাম ছিল এবং বলে দিছে যে 18% দাম কমার পর মানে এই যে 7 দিন পরে তো 18% দাম কমছে 18% দাম কমার ছিল ওই কমার পর ওই ঘড়ির দাম ছিল 4100 তার মানে এই 72% ইজ ইকুয়াল টু 4100 এটা বুঝতে হবে কিন্তু এই যে 7 দিন পর 18% কমে গেল এই যে 7 দিন পর
কিন্তু তার 2 দিন পর, তার 2 দিন পর মানে এই 7 দিনের পরের 2 দিন পর, হ্যাঁ তার 2 দিন পর, 2 দিন পর ঘড়ির দাম 25% বেড়ে গেল। তার মানে এই 2 দিন পর আবার ঘড়ির দাম 25% বেড়ে গেছে। তাহলে এখন ঘড়ির দাম কত? 25% বেড়েছে। কোন দামের 25%? এই দামের 25%। তার মানে এর 2 দিন পর দাম হবে 4100 প্লাস 4100 এর 25%। 25% দাম বেড়ে গেছে, 25% দাম বেড়ে গেছে। হ্যাঁ 25% দাম বেড়ে গেছে। কি 82? ও আচ্ছা 100% 18 82। হ্যাঁ 100 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 82%। এটা হচ্ছে 4100। আচ্ছা এখন এই 7 দিনের পরে আরো 2 দিন পর কি হয়েছে? 25% দাম বেড়ে গেছে। মানে কোন দামের 25%? এই 7 দিন পরে যে দাম ছিল এই দামের 25% বেড়ে গেছে। তাহলে দাম বর্তমান দাম কত? বর্তমান দাম কত? বর্তমান দাম হলো এই 4100 প্লাস 4100 25%। তাহলে 4100 প্লাস 4100 25% মানে 4100। হ্যাঁ 4100 না উল্টাপাল্টা লিখতেছি, মাথা কিন্তু গরম হয়ে গেছে। হ্যাঁ অসুস্থ। তাহলে 41 কে, তাহলে 4100 ইন্টু সরি প্লাস 25 দিয়ে গুণ করে 25 অক্ষে 25 এর 5 হাতে হচ্ছে 2, 4 25 100 আর 2 যোগ করলে 102। তাহলে 4100 আর 1025 তার মানে 4225। 4200 সরি 4200 কেন? 5125। 5125 এইটা হলো কখন জানেন? একবারে ফাইনাল দামে। হ্যাঁ এখন আমাকে বলেন এই 82% ভ্যালু কত? 4100। তাহলে আমি লিখতে পারি 82% ইজ ইকুয়াল টু 4100। তাহলে 1% ইজ ইকুয়াল টু 4100 ডিভাইডেড বাই 82। অতএব 100% ইজ ইকুয়াল টু মানে ওই ঘড়ির মূল দামটা কত ছিল আমরা এটা বের করতেছি। 100 ডিভাইডেড বাই 82। 2 দিয়ে কাটেন, কারণ 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 41। এই 41 দিয়ে 41 এর মধ্যে একবার আর 2টা শূন্য 100। 50 কে 100 দিয়ে গুণ করলে 5000। তার মানে 100% ইজ ইকুয়াল টু 5000। এই 100% মানেই তো মূল ভ্যালুটা ধরছিলাম। তার মানে ঘড়ির অ্যাকচুয়াল দাম হচ্ছে 5000 টাকা ছিল। আর একদম ফাইনালি এই যে বর্তমান দাম কোথায়? এই যে বর্তমান দাম মানে হচ্ছে এই যে 2 দিন পর যে 25% বেড়ে গেল এবং মিজান কিনতে পারলো না, এটা হলো বর্তমান সিচুয়েশন। তাহলে বর্তমান দাম হলো 5125 আর অ্যাকচুয়াল দাম ছিল হচ্ছে 5000। তার মানে অঙ্কে চাইছে কি ঘড়িটির মূল দাম মানে একদম শুরুতে মানে 100% যে ভ্যালুটা 5000, আর বর্তমান দাম মানে হচ্ছে যে মানে লাস্ট যে 2 দিন পর 25% বেড়ে গেছিল এই 25% বাড়ার পরের দাম 5125। তার পার্থক্য চাইছে। তাহলে 5125 মাইনাস হলো 5125 টাকা। তাহলে উত্তর হচ্ছে 125 টাকা। 125 টাকা। জি আমি আরেকবার করে দিচ্ছি অঙ্কটা। হ্যাঁ অঙ্কটা আরেকবার করে দিচ্ছি, দেখেন আগে বোঝেন। ধরেন প্রথম একদম মূল দাম কত? মূল দাম হচ্ছে 100 টাকা বা 100%। ওকে ফাইন 100%। এবার 7 দিন পর কি হয়েছে? 7 দিন পর 18% দাম কমে গেছে। তাহলে 100% থেকে 18% বাদ দিলে 72%, 82%। এবং অঙ্কে বলছিল যে 18% দাম কমার পরে যদি দামটা 4100 হয়, তার মানে 7 দিন পর যে 18% দাম কমছে এরপরে দামটা 4100 ছিল। তার মানে 82% হলো 4100। তাহলে 82% ইজ ইকুয়াল টু 4100। তাহলে 1% ইজ ইকুয়াল টু 4100 ডিভাইডেড বাই 82। অতএব 100% ইজ ইকুয়াল টু 4100 ইন্টু 100 ডিভাইডেড বাই 82। 50 দুগুণী 100, 41 দুগুণী 82। 41 দিয়ে 41 যাবে একবার আর 2টা শূন্য। 100 আর 50 গুণ করলে 5000। তার মানে 100% ইজ ইকুয়াল টু 5000। 100% 5000 মানে 100% মানে তো মূল ভ্যালু। তার মানে মূল দামটা ছিল কত? 5000 টাকা। এইটা আমরা বের করে রাখলাম। এই যে মূল দামটা 5000 টাকা, এটা বের করে রাখলাম। ওকে এবার কি বলছে? 18% কমে গেল, কিন্তু তার 2 দিন পর মানে এই 7 দিনের আরো 2 দিন পর 2 দিন পর ঘড়ির দাম আবার কি হয়েছে? 25% বেড়ে গেছে। তার 25% এই যে 18% দাম কমার পরে যে 4100 টাকা হয়েছিল, এই যে 18% 7 দিন পরে যে 18% কমছিল
তার 2 দিন পর 25% বাড়ছে, তার মানে 18% কমার পরে এখানে যে দামটা ছিল তার উপর 25% বৃদ্ধি পাইছে। তাহলে 18% দাম কমার পরে ছিল 4100, তাহলে এই 4100 25% বাড়ছে, তাহলে দাম কত হবে? 4100 প্লাস এই 4100 কত? 4100 এর মানে গুণ 25% মানে 25/100। এই দুটা শূন্য এই দুটা শূন্য ক্যান্সেল, তাহলে এটা হচ্ছে 4100 প্লাস 25 কে 25 এর 5 হাতে হচ্ছে 2, 4 25 100 আর হচ্ছে 102। তাই এটা কত হবে? 4100 সাথে 1000 যোগ করলে 5100, তার সাথে 25 যোগ করলে 5125। তার মানে হচ্ছে একদম ফাইনাল ভ্যালু, মানে কমা বাড়ার পরে ফাইনাল ভ্যালু হচ্ছে 5125 টাকা, আর অ্যাকচুয়াল দাম হচ্ছে 5000 টাকা। তাহলে বাড়ছে কতটুক? 125 টাকা। পার্থক্য কতটুক? 125 টাকা। এটা মূল দামে কেন হবে? এটা কেন মূল দামের হবে? কারণ এদিকে তাকান, মনে করেন যে একটা জিনিসের দাম, এদিকে একটা জিনিসের দাম 30% বাড়ছে। মনে করেন আজকে একটার দাম হচ্ছে 7000 টাকা, একদম মূল ভ্যালু 7000 টাকা। এই 7000 টাকা থেকে মনে করেন যে 20% কমে গেল। 20% কমার পরে যে ভ্যালুটা এখানে আসবে, তারপরে যদি আবার 30% বাড়ে, এই ভ্যালুর 30% বাড়বে, ওইটার না। মনে করেন আমি এগুলো তো করাইছি এর আগে তো করাইছি। ধরেন একটা জিনিসের দাম আছে 700 টাকা, 20% কমে গেল। 20% কমার পরে কি একটা ভ্যালু আসবে না? তারপরে যদি আবার মনে করেন যে 10% বাড়ে, সেটা বাড়বে হচ্ছে ওই প্রেজেন্ট ভ্যালুর উপর 10% বাড়বে। আগের ভ্যালুর উপর কেন? আগের ভ্যালু তো নাই। 700 টাকা 20% কমে একটা ভ্যালু আসছে। এখন যদি বাড়ে বা কমে, সেই বাড়া কমা হিসাব করতে হবে প্রেজেন্ট যে ভ্যালুটা আছে তার উপর। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চা পাতার উপর কর 10% কমালে 10% কর ভ্যাট ট্যাক্স, ভ্যাট চা পাতার উপর কর 10% কমালে 2500 টাকায় পূর্বাপেক্ষা 50 কেজি চা পাতার কর বেশি দেওয়া যায়। চা পাতার কর কত টাকা কমেছে? বাহ, তাহলে এটা কি? ওই যে আমরা যে কইছিলাম না এরকম অঙ্ক, যে চালের মূল্য 20% কমে যাওয়ায় 1500 টাকায় পূর্বাপেক্ষা 7000 টাকায় পূর্বাপেক্ষা 2 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 2 কুইন্টাল চালের 1 কুইন্টালের দাম কত? 2 কুইন্টালের দাম কত? মনে আছে? আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা তাহলে এই যে 10% দাম কমে গেছে, মানে কর 10% কমে গেছে, এটা কার? এই 2500 টাকার 10% কমে গেছে। এটা আমরা কি করতেছি? পূর্বাপেক্ষা, মানে আগে আমি চা পাতার উপর যে কর মানে ট্যাক্স দিতে হতো, ওই 2500 টাকায় আগে যা দিতে পারতাম, সেটা যতটুকু চায়ের উপর কর দিতে পারতাম সেটা তো দিতে পারতেইছি, আরো 50 কেজি চায়ের উপর কর বেশি দিতে পারতেছি। তার মানে এই 2500 টাকার 10% ইজ ইকুয়াল টু 50 কেজি চা পাতার কর। কথা কি বুঝাতে পারছি? ভেরি সিম্পল। তাহলে আমি লিখবো 2500 টাকার 10%, 2500 এর 10% ইজ ইকুয়াল টু 50 কেজি চায়ের কর, চা পাতার কর, ব্যাস। তাহলে 2500 এর 10% মানে 2500 এর মানে গুণ 10% মানে 10/100 ইজ ইকুয়াল টু 50 কেজি চা পাতার কর। এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, 250 টাকা। তাহলে 250 ইজ ইকুয়াল টু 50 কেজি চা পাতার কর। উত্তর হচ্ছে 250 টাকা, 2 নম্বর অপশন। খুবই সিম্পল। তাহলে চা পাতার কর কত টাকা কমছে? ওই 2500 10%। তাহলে 2500 10%, 2500 10%। কেন 2500 10%? কারণ 10% যে কমাইছে, কর কমাইছে। কর কমানোতে আগে যে পরিমাণ, মানে 2500 টাকা আগে যে পরিমাণ চায়ের ট্যাক্স দেওয়া যেত, এখন তার চেয়ে আরো 50 কেজি চার কর বেশি দেওয়া যাচ্ছে। তার মানে কি? কর কমে গেছে। কতটুকু কমছে? তাহলে এই 2500 টাকার 10%ই কমছে। তাহলে 2500 টাকার 10% মানে 250 টাকা। ক্লিয়ার? ওই অঙ্কগুলো করলে এটা আপনি আরো ভালো বুঝতে পারবেন। ওই যে চালের মূল্য 20% কমে যাওয়ায় 7000 টাকায় পূর্বাপেক্ষা 2 কুইন্টাল চাল বেশি কেনা যায়, 1 কুইন্টালের দাম কত, ওই অঙ্কগুলো করলে এটা বুঝতে পারবেন ভালোভাবে। নেক্সট, এবং এটাই আমাদের শেষ প্রশ্ন শতকরা। ঠিক আছে? কি বলছে? কোন স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন। তার মানে এই ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মোট হচ্ছে 1800 জন। 1800 জন হচ্ছে মোট ছাত্রছাত্রী। কিছুদিন পরে 4% ছাত্র চলে গেল। তার মানে স্কুল থেকে দেখা যায় কর কমলে কর বেশি দেয় কিভাবে? আচ্ছা, আপনি আগে বোঝেন এখানে কি বলছে। কর কমে গেছে,
কর কমে গেছে মানে হলো, আচ্ছা মনে করেন যে আগে আপনি মনে করেন যে আগে আপনি 700 কেজি এর উপর 700 কেজি চা পাতার যে কর দিতেন, ভ্যাট কমে গেলে পরে আপনি কি বেশি অ্যামাউন্ট চা পাতার কর আপনি পরিশোধ করতে পারবেন না একই ভ্যালুতে? কথা কি বুঝতে পারছেন? কর কমে গেছে মানে কি, মানে আপনাকে ভ্যাট আগে বেশি দিতে হতো, এখন ভ্যাট কম দিতে হবে। তো ভ্যাট যদি কম দিতে হয় তাহলে আপনি আগে যে পরিমাণ চা পাতার ভ্যাট দিতেন এখন তার চেয়ে বেশি পরিমাণ চা পাতার ভ্যাট দিতে পারবেন না আগে একই পরিমাণ টাকায়। আমার কথা কি বুঝছেন? কর কমে গেছে মানে কি, কর কমে গেছে মানে ভ্যাট বেশি দিচ্ছে বিষয়টা এরকম না। কর কমে গেছে মানে হলো আগে যে পরিমাণ চা পাতার ভ্যাট দিত 2500 টাকায়, এখন 2500 টাকায় সেই পরিমাণ চা পাতার ভ্যাট তো পরিশোধ করে, আরো 50 কেজি চা পাতার ভ্যাট ওর সাথে পরিশোধ হয়ে যায়। না বুঝলে বলেন প্লিজ। ভ্যাট কমে গেলে বেশি পরিমাণ চা পাতার, মানে এই জায়গাটা ক্লিয়ার হয়নি? ভ্যাট কমে গেছে 10%। ভ্যাট কমে গেছে মানে কি, মানে আগে আপনি 2500 টাকায় যে পরিমাণ চা পাতার কর দিতেন, ভ্যাট কমে গেছে, এখন ওই পরিমাণ চা পাতার কর তো পরিশোধ হবেই 2500 টাকায়, আরো 50 কেজি চা পাতার করও পরিশোধ হয়ে যাচ্ছে, তাই না? আপনি মনে করেন যে 50টা মিষ্টি খায়ে আগে যে পরিমাণ ট্যাক্স দিতে হতো, ট্যাক্সের পরিমাণ কমে গেছে, তাহলে এখন ওই আগে যে পরিমাণ ট্যাক্স দিতেন ওই ট্যাক্সে আপনি এখন 50টা তো খাইতে পারবেনই, আরো হয়তো 10টা বেশি খাইতে পারবেন, ট্যাক্স কমে গেছে। কমেন্ট করার পরে না বুঝলে সেটা বলতে হবে, হয় বুঝি নাই, বুঝলে বলতে হবে বুঝছি, কিছু তো রেসপন্স করতে হবে। চুপ করে থাকলে আমি কি বুঝবো? আমার কথা কি বুঝছেন? কমেন্ট করছেন তাহলে আমি উত্তর দিলাম, এবার বুঝলেন কি না বুঝলেন সেটাও বলতে হবে যে হ্যাঁ বুঝছি বা বুঝি নাই। চুপ করে থাকলে আমি তো এখানে দাঁড়ায় থাকবো, তাহলে তো অন্যরা বিরক্ত হবে। কথা বুঝতে হবে, কিন্তু বুঝলে বলবেন বুঝছি, না বুঝলে বলবেন যে বুঝি নাই, কিন্তু কিছু একটা বলতে হবে, রেসপন্স করতে হবে। হ্যাঁ তাহলে এখন ঠিক আছে সে কথাটা তো বলতে হবে, নাহলে তো আমি এখানে দাঁড়াই থাকবো, বলতেই থাকবো, তাই না? কোন স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন, কিছুদিন পর 4% চলে গেল। 4% চলে গেল মানে মনে করেন যে এরকম হয় না যে স্কুল পরিবর্তন করে, ভর্তি পরিবর্তন করে, হ্যাঁ? তাহলে প্রথমে স্টুডেন্ট সংখ্যা ছিল 1800 জন, কিছুদিন পর 4% চলে গেছে, অন্য জায়গায় অন্য স্কুলে চলে গেছে, আর 5% নতুন ছাত্রী ভর্তি হলো বা অন্য স্কুলে চলে গেছে, বা এরকম হয় না যে স্কুল থেকে মনে করেন এসএসসি পাস করে চলে গেছে, 6 এর ক্লাসে এসে জয়েন করছে আবার এসএসসি পাস করে চলে গেছে, এরকম হতে পারে। আচ্ছা, এর ফলে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। বর্তমানে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? এখানে দেখেন একটা জিনিস, এগুলা কি কোনো ভ্যালু ক্রিয়েট করছে না। বর্তমানে ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে কিভাবে পাবেন? কয় পার্সেন্ট চলে গেছে আর কয় পার্সেন্ট নতুন ভর্তি হয়েছে এটা কিছুই না। ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা আপনি কিভাবে পাবেন? আগে যতজন ছিল সেই কয়জন তো আছেই, সেই কয়জন তো 1800 জন, কিছু চলে গেছে কিছু নতুন আসছে, এর ফলে নিশ্চয়ই রেজাল্টেন্ট কি হয়েছে? 2% বাড়ছে। 2% বাড়ার অর্থ হচ্ছে স্কুল থেকে বিদায় নিছে কম, স্কুলে যুক্ত হয়েছে বেশি। এই তাহলে 2% যে বেড়ে গেল এটা কার? ওই যে প্রথমে যে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন ওর, তাহলে বাড়ছে কতজন? তাহলে বাড়ছে কতজন? বাড়ছে 1800 এর 2%, 1800 এর মানে গুণ 2% মানে 2/100, এই দুইটা শূন্য ক্যান্সেল, 18 দুগুণী 36 জন, তাহলে বাড়ছে 36 জন। তাহলে মোট বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা চাইলে কি আগের 1800 আর বৃদ্ধি 36 জন, তাহলে বর্তমান ছাত্রছাত্রী ইজ ইকুয়াল টু 1800 প্লাস 20 ইজ ইকুয়াল টু 1820 জন। ব্যাস, বর্তমান ছাত্রছাত্রী 1820 কেন 36 1800 প্লাস 36, 1800 প্লাস 36, 1836 জন। তার মানে বর্তমান ছাত্রছাত্রী হচ্ছে 1836 জন। ওই যে 2% চলে গেছিল, 4% চলে গেছে আর 5% নতুন আসছে, ওইটা কোনো ভ্যালু ক্রিয়েট করছে না। প্রথমে ভাবছি খুশিতে 50 কেজির কর বেশি দিয়ে দিছে। আচ্ছা, জি আচ্ছা, এটা বুঝছেন সবাই? এই যে 4% ছাত্র চলে গেছে আর 5% ছাত্র ভর্তি হলো,
এগুলা এই অঙ্কে কোনো ইফেক্ট ফেলছে না, কারণ লাস্টে আমার চাইছে কি, এখন বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা কত, তার রেজাল্টেন্ট লাস্টে বাড়ছে হলো 2%। তার মানে আগে ছিল 1800 জন আর বাড়ছে 2%, ওই 1800 2%। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে আগের অংশ, আগে যা ছিল তাই, আর বৃদ্ধি 2%, তাহলে উত্তর হচ্ছে 1836 জন। ওকে, তাহলে শতকরা কমপ্লিট। শতকরা খুব কষ্ট হইলো, 12টা ক্লাস আপনাদের করতেও কষ্ট হলো, আমার নিতেও কষ্ট হলো। শতকরা শেষ, অনেক পড়াইছি ভাই, ইনশাআল্লাহ পরীক্ষার হলে এগুলার মধ্যে আসার কথা, কারণ আমি যা পাইছি সবই পড়াই দিছি। আগামীকাল আমরা পড়বো হচ্ছে মুনাফা, সরল ও চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা। আগামীকাল 3টায় একটা ক্লাস হবে, আর রাত 10টায় একটা ক্লাস হবে, ঠিক আছে? 2টা ক্লাস হবে, 2টা ক্লাস। এই 2টা ক্লাসে সরল মুনাফার 50% শেষ হয়ে যাবে। পরের দিন আমরা আরো 2টা ক্লাস নিব, তাহলে সরল মুনাফা শেষ হবে। ওকে, সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার উপর আমাদের ক্লাস হবে মোট 6টা। ওকে, এই সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সাধারণত একটা প্রশ্ন সবসময় আসে। হ্যাঁ, ঠিক আছে। তো কোনো প্রশ্ন থাকলে বলবেন, সমস্যা নাই। তবে আমি আবার বলছি, এখন চাকরির বাজারে প্রতিযোগিতা প্রচুর, কঠিন অঙ্ক থেকে বিরত থেকে লাভ নাই ভাই। কঠিন অঙ্ক সহজ অঙ্ক সবই পারা লাগবে। যারা শুধু সহজ অঙ্ক পড়ে যাবে তাদের চাকরি হবে না। কেন? কারণ তারা তো প্রতিযোগিতায় টিকতে পারবে না। প্রতিযোগিতায় টিকতে হলে আপনাকে সব পড়তে হবে। এখন প্রচুর প্রতিযোগিতা, এখন মানুষ কেউ কারো ল্যাকিংস রাখছে না। যেখানে ল্যাকিংস থাকছে, যেখানে তার ল্যাক থাকছে, সে সেটা পূরণ করে ফেলতেছে। আপনাকেও পূরণ করতে হবে যদি আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হয়। ঠিক আছে, আমি চেষ্টা করবো ভাই, যেন পরীক্ষার হলে মানে আপনি 100% না পারলেও যেন 90% প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারেন, এইভাবে পড়াচ্ছি। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।